আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সেশন শুরু করছি সাম্প্রতিক বাংলাদেশের উপরে। সেশনটা নিচ্ছি আমি ফারদিন শাহের শুভ, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। হ্যাঁ, তাছাড়া প্রতিদিন আপনাদেরকে জেনেসিস বিসিএস ক্যারিয়ার গ্রুপে ডিএসডি দেওয়া লোকটা, যে সাম্প্রতিক নিয়ে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, আজকে আমরা বাংলাদেশের সাম্প্রতিকের কি কি জিনিস আসতে পারে বিসিএস এ তার ডিটেইলে একটা সেশন নিব। হ্যাঁ, তো আপনারা প্রথমেই জেনে রাখুন যে সাম্প্রতিক বাংলাদেশে কি, এই যে সচরাচর ঘটে যাওয়া ঘটনা বিগত 1 2 3 4 5 মাসে বা 1 বছরে, সেগুলোই সাম্প্রতিক বাংলাদেশ। প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, যেমন গতকালকে ধরেন কি হলো, বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ ওয়েমেনে ফুটবলে কোয়ালিফাই করলো, বা সেই পর্বে কোয়ালিফাই করলো। দিনটা ছিল 21 জুলাই 2025। ওকে, পঞ্চম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, মানে 5টা দেশ কোয়ালিফাই করছে, বাংলাদেশ পঞ্চমের মধ্যে। ঠিক আছে, মায়ানমারকে 2-1 গোলে হারানোর মাধ্যমে এই ঘটনাটা বাংলাদেশ ঘটায় দেয়। সুতরাং এটা আমাদের জন্য জাতি হিসেবে একটা খুব হিস্টোরিক্যাল মোমেন্ট পড়ে গেছিল। এইরকম নানা ঘটনা, হামজা চৌধুরী কই ফেললো, আমাদের জুলাই অভ্যুত্থান, বিভিন্ন ঘটনাই সাম্প্রতিক বাংলাদেশ। এখন সাম্প্রতিক বাংলাদেশের কি কি আসতে পারে এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, কিভাবে কি আসতে পারে শোনেন। মোট 20 নম্বরের বাংলাদেশে কোশ্চেন থাকবে। এর মধ্যে আপনারা ধরে রাখেন 4 থেকে 5 নাম্বার সাম্প্রতিক থেকে থাকবেই। ওকে, এটার সংখ্যাটা কমও হতে পারে, বেশিও হতে পারে। এমনি নর্মাল বিসিএস গুলাতে সাম্প্রতিক অতটা না আসলেও, এইবার যেহেতু প্রেক্ষাপট আলাদা, আমাদের নতুন বাংলাদেশের নতুন আমরা, আর এই নতুন বাংলাদেশের পরে প্রথম বিসিএস দিতে যাচ্ছেন আপনারা 48তম স্পেশাল স্বাস্থ্য বিসিএসটা। সুতরাং পিএসসির মেম্বাররাও নতুন, পিএসসি নতুন, বাংলাদেশের সমসাময়িক ইতিহাস অনেক চেঞ্জ হয়েছে। সুতরাং আপনারা ধরে রাখুন যে সাম্প্রতিক এবার অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি অবশ্যই আপনারা পাবেন। সুতরাং এই সাম্প্রতিক গুলো আপনারা ভালো করে দেখে যান। একবার দেখলেই সাম্প্রতিক আর বারবার দেখা লাগে না, বারবার পড়া লাগে না, মনের মধ্যে এমনি গেছে। আর আজকের সেশনে পরে আশা করি এর বাইরে কোনো সাম্প্রতিক একটাও আপনাদের লাগবে না। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, সঙ্গে কম গুরুত্বপূর্ণ মানে টুইস্টার তথ্য দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমি দেখাই দিব। হ্যাঁ, আর টুইস্টার গুলো আপনারা একবার দেখে যাবেন, ইনশাল্লাহ এগুলো থেকেই থাকবে। ওকে, তাহলে সেশনটা শুরু করা যায়। বিসমিল্লাহ। প্রথমে আসি বাংলাদেশের নতুন টাকা। দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে নতুন টাকা ছাপিয়েছে, যেই টাকাগুলো আগের টাকাগুলোর মতো না, আগের টাকাগুলো এখন নতুন টাকা দিয়ে পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, এই টাকাটা বাজারে এসেছিল কবে, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। 1 জুন 2025 সালে প্রাথমিকভাবে সীমিত পরিসরে কয়টা 3টা নোট ছাড়ে, এটা হচ্ছে 20 টাকার নোট, 50 টাকার নোট আর 1000 টাকার নোট। কেউ যদি এই কুরবানির ঈদে কয়েকটা খবর টবর আপনারা দেখেন বা অ্যানালাইসিস করেন, দেখবেন অনেকে গুলিস্তানে গিয়ে এই নোটগুলো অনেক বেশি দামে সংগ্রহ করেছে। 20 টাকার নোট 40 টাকা দিয়ে কিনছে, 50 টাকার নোট 100 টাকা দিয়ে কিনছে, 1000 টাকার নোট, এটা 1000 টাকা বেশি না, 1020 টাকা দিয়ে কিনছে। এভাবে অনেক কিনছে, কারণ বাংলাদেশ ব্যাংক এভাবেই করেনি, যারা ভিতর থেকে বের করতে পারছে তারা এটা বিক্রি করেছে। সুতরাং প্রথমে 3টা নোট ছেড়েছিল। ওকে, এই 3টা নোট ছাড়াও বাজারে আরো অনেকগুলো নোট আসবে। ঠিক আছে, সেই নোটগুলো কি 5 টাকার নোট আসবে, 10 টাকার আসবে, 200 টাকার, মানে যে কয়টা নোট বাজারে বর্তমান আছে সবগুলোই পরিবর্তিত হবে। ওকে, এখন এই দুইটা তথ্য বলার আগে দেখেন, যে দুইটা তথ্য লাল করা আছে তারা খুবই গুরুত্বপূর্ণ। কি, জুলাই 2024 গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের একটা গ্রাফিতি যেই নোটটাতে ছিল, সেটা হচ্ছে 5 টাকার নোটে, 10 টাকার নোটে আর 200 টাকার নোটে। ঠিক আছে, এর মধ্যে আবার 5 টাকার নোটটাতে শহীদ আবু সাইদ, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ আবু সাইদ আর মীর মুগ্ধর অবয়ব আছে। আবু সাইদের যে গ্রাফিতিটা, হাত দুইটা প্রসারিত করা, সেই গ্রাফিতিটা আঁকা আছে। আর মীর মুগ্ধ যে পানি দিচ্ছিল সবাইকে, সেই ছবিটাও আছে 5 টাকার নোটে। আপনারা মনে রাখেন সবাই, 5 টাকার নোটে। তাছাড়া 200 টাকার নোটে একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি যে জিনিসটাকে বলে। ওকে, এখানে কি একজন মুসলিম ইমাম আছে, একজন খ্রিস্টান পাদ্রী আছে, বৌদ্ধদের একজন প্রধান আছে, দেন হচ্ছে আহ ইয়ের একজন হিন্দুদেরও একজন প্রধান আছে। ঠিক আছে, যাকে পণ্ডিত বলে উনিও আছে। এরকম সবগুলো ধর্মই রিপ্রেজেন্টেশন এই 200 টাকার নোটে আছে। ঠিক আছে, এরপরে দেখেন, এই জাতীয় স্মৃতিসৌধ আর সংসদ ভবনের চিত্র আপনি পাবেন 1000 টাকার নোটে। আর এই 1000 টাকার নোটে 13টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, সাইবার সিকিউরিটি 13টি বৈশিষ্ট্য 1000 টাকার নোটে বিদ্যমান
আছে। ওকে। আর নিচে লেখা বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম আহসান এইচ মনসুর, উনি 13তম গভর্নর। আর অর্থ সচিব হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান। ওকে। এই তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে। আর এখানে দেখেন, এই দুইটা তথ্য হচ্ছে বেসিক তথ্য। ঠিক আছে। কোনটা সরকারি নোট আর কোনটা ব্যাংক নোট। ওকে। ছোট নোট তিনটা, 1 টাকা, 2 টাকা আর 5 টাকা, এই তিনটাকে সরকারি নোট বলে। ঠিক আছে, সরকারি বা বিদেশি মুদ্রা বলে, এটা তিনটা। এইখানে সবসময় স্বাক্ষর থাকে অর্থ সচিবের, মানে যার নাম ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, স্যারের সিগনেচার থাকবে এখানে। আর ব্যাংক নোট, বড় নোট যেগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা শুরু করে 1,000 টাকা, এই 7টা নোটে থাকবে আমাদের গভর্নরের সিগনেচার, আহসান এইচ মনসুর যার নাম। সুতরাং ওনারা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওনাদের নাম, ওনাদের পজিশন গুলো, এগুলো আপনারা মনে রাখবেন। ওকে, বাংলাদেশের নতুন নোট গেল। এবার চলে আসি পরের স্লাইডে। এটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ এইটা বলতে গেলে আমার আজকে দিন সরে যাবে। এটা মানে ইনফিনিটি স্টার, এই জিনিসটা দেওয়া যেতে পারে। ওকে, ইনফিনিটি স্টার কারণ কি? হ্যাঁ, এই যে আশিক চৌধুরী, উনি বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওনার প্রেজেন্টেশনটার মাধ্যমে। ঠিক আছে, যে বাংলাদেশেও এভাবে বিনিয়োগ আকর্ষণ করা যায়। হ্যাঁ, সুতরাং এই ডক্টর মোহাম্মদ স্যারের এই উদ্যোগটা, বিনিয়োগ সম্মেলন, হ্যাঁ আগেও হয়েছিল বিনিয়োগ সম্মেলন, কিন্তু এইবারকার মতো বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আর সম্মেলনটা হয়েছিল কবে? 7 থেকে 10 এপ্রিল 2025 সালে, 7 থেকে 10 এপ্রিল। ওকে। আর উদ্বোধক ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। অংশগ্রহণকারী দেশ, এইটা আপনার 3 স্টার দিয়ে রাখেন, কয়টা দেশ অংশগ্রহণ করেছিল? 50টি দেশ। ওকে। আমি আমার ডেইলি সাম্প্রতিক ডাইজেস্টও দিয়েছিলাম, 50টি দেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করেছিল। আর বিনিয়োগকারী ছিল 550 জনেরও বেশি। সর্বোচ্চ বিনিয়োগ এসেছে সব সময়কার মতো চীন থেকে, 147 জন। ওকে। আয়োজক ছিল, এটা হবে বি, হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা আর বেজা। ওকে। এই বিডা আর বেজার দুই জায়গারই চেয়ারম্যান হচ্ছে, যে এই প্রেজেন্টেশনটা দিয়েছিল, হ্যাঁ, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি মূল উপস্থাপক ছিল। ওকে। তিনি যে এটা করে প্রেজেন্টেশনটা দেয়, সেটার শীর্ষ নামটা ছিল সম্ভাবনা ও চ্যালেঞ্জ, মানে বাংলাদেশের সম্ভাবনা কি কি আছে আর চ্যালেঞ্জ কি কি আছে, এই জিনিসগুলা তিনি এখানে প্রেজেন্ট করে। ওকে। ঠিক আছে। এখন বিডার বেজার এই দুটো জন্ম কবে জানেন? বিডার জন্ম লাভ করে 2016 সালে, মানে কার্যক্রম শুরু করে। আর বেজা কার্যক্রম শুরু করে 2010 সালে। ওকে। বিডা আর বেজা এই দুইটার কার্যক্রম আমরা জানলাম। হ্যাঁ, মানে কবে থেকে কাজ শুরু করে। এবার আমরা বিনিয়োগ সম্মেলনের আরো কিছু তথ্য জানি। দেখেন, বিনিয়োগ সম্মেলনে একজনকে, খুব গুরুত্বপূর্ণ একজনকে নাগরিকত্ব প্রদান করা হয়। হ্যাঁ, তিনি ছিলেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। এই নামটা মনে রেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের থেকে তিনি পুরস্কারটা গ্রহণ করেছিল। ওকে। তাকে সম্মান সূচক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ঠিক আছে। ইয়াং ওয়ান হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় গার্মেন্টস, হ্যাঁ, গার্মেন্ট কোম্পানি, গার্মেন্ট কোম্পানি। ঠিক আছে। বাংলাদেশে যতগুলো ইপিজেড আছে, প্রত্যেকটা ইপিজেডেই ইয়াং ওয়ানের, হ্যাঁ, একটা ফ্যাক্টরি আছে। সবচেয়ে বড়টা আছে চট্টগ্রাম ইপিজেডে, দ্বিতীয় বৃহত্তমটা আছে ঢাকা ইপিজেডে। ওকে। দেন পুরস্কার, এখানে এক্সেসিভ অ্যাচিভমেন্ট 4টি দেশীয় প্রতিষ্ঠান, বিকাশ, ফেব্রিক, হ্যাঁ, লাইফ লিমিটেড আর ওয়ালটন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পায়। এটা তো গুরুত্বপূর্ণ না, নাগরিকত্বটা বেশি ইম্পর্টেন্ট। এবার চলে যাই উল্লেখযোগ্য অর্জনে। আর এখানে দেখেন লেখা আছে আর্টেমিস অ্যাকর্ড। এই আর্টেমিস অ্যাকর্ড থেকে প্রশ্ন আপনাদের 48তম বিসিএস স্পেশাল পরীক্ষাতে থাকবেই। 8 এপ্রিল 2025 কবে হয়েছিল? 8 এপ্রিল 2025। 54তম দেশ হিসেবে, কততম দেশ? বাংলাদেশ ছিল 54তম দেশে হিসেবে নাসার এক্সপ্লোরেশন, স্পেস এক্সপ্লোরেশনে বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হয়। কোথায়? স্পেস এক্সপ্লোরেশনে। মানে নাসা যে এক একটা দেশে গ্রহ নক্ষত্র কত কিছু আবিষ্কার করে, হ্যাঁ, ব্ল্যাক হোল ই করে, এই ইতে বাংলাদেশও নাসার সঙ্গে যুক্ত হলো। এখন বাংলাদেশও নাসার সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করবে। ওকে। হ্যাঁ, মহাকাশ অনুসন্ধান করবে। এই চুক্তিটি নাসার উদ্যোগে গৃহীত হয় 13 অক্টোবর 2020, আর বাংলাদেশ স্বাক্ষর করেছিল কবে? 8 এপ্রিল 2025 সালে। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগের ঘটনা ঘটেছে, যেটা করেছে ব্রিক্স এর ব্যাংক এনডিবি, হ্যাঁ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা এনডিবিটা কার ব্যাংক? ব্রিক্স এর ব্যাংক। হ্যাঁ, ব্রিক্স যে অর্থনৈতিক জোটটা আছে, তারই ব্যাংক হচ্ছে এনডিবি। এনডিবি বাংলাদেশে 1 বিলিয়ন বা 100 কোটি ডলার বিনিয়োগ, হ্যাঁ, করতে চেয়েছে এই সম্মেলনেরই মাধ্যমে। এই সম্মেলনে
খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে। স্টারলিংক বাংলাদেশে প্রবেশ করে, স্টারলিংকের কার্যক্রম বাংলাদেশ শুরু করে। হ্যাঁ, স্টারলিংক জিনিসটা কি? এটা হচ্ছে ইলন মাস্কের একটা ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রতিষ্ঠান। ওকে, যেটা আপনার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। ওকে, এই টপিকটা হচ্ছে একটা 5 স্টার টপিক। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখে যাবেন। বাংলাদেশ স্টারলিংক এটা পরীক্ষামূলক চালু হয় কোথায়? ঢাকা ইন্টারকন্টিনেন্টালে 9 এপ্রিল 2025 পরীক্ষামূলক। অনুমোদন দিয়েছে 29 মার্চ। এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষামূলক ভাবে কবে শুরু হয় এটা গুরুত্বপূর্ণ, 9 এপ্রিল। এই 9 এপ্রিল যখন পরীক্ষামূলক ভাবে দেখলো যে না, জিনিসটা ঠিকঠাক আছে, তখন পূর্ণাঙ্গ ভাবে চালু হয় আপনার 20 মে 2025 সালে। কবে? 20 মে 2025 সালে। এখন আপনিও চাইলে বাসায় ইনস্টার লিঙ্কের সার্ভিসটা, হ্যাঁ, অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে, টাকা দিলেই আপনাকে দিবে। ওকে, স্টারলিংক হলো কি? মার্কিন সংস্থা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসের অধীনে পরিচালিত একটি প্রকল্প। স্পেস এক্স এর আন্ডারে একটি প্রকল্প, ইলন মাস্ক এর মালিক। ওকে, ঠিক আছে। এই উদ্দেশ্য লক্ষ্য, হ্যাঁ, দেখে নিন যে গ্রামে গঞ্জে সব জায়গায়, হ্যাঁ, জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য স্টারলিংক চালু হয়েছে। একটু কি, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই দুইটা, কবে চালু হয়েছে, হ্যাঁ, আর এটা মালিককে। ওকে, শেষ। এবার দেখেন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ভারত বাতিল করেছিল। ঠিক আছে, খুবই দুঃখজনক। ট্রান্সশিপমেন্ট মানে কি? হ্যাঁ, আপনার দেশের পণ্য, ঠিক আছে, পণ্যটা আপনি বর্ডারে নিয়ে গেলেন, ওই পণ্যটা পরে আপনার দেশের গাড়ি থেকে অন্য একটা গাড়িতে নিয়ে যাবে, সেই গাড়ি থেকে, হ্যাঁ, পণ্যটা আরেকটা দেশের আরেকটা গাড়িতে তুলে দিবে। এইটাই হচ্ছে ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট আর ট্রানজিটের পার্থক্যটা বুঝেন। ট্রানজিট হলো, মনে করেন আপনার দেশ থেকে পেঁয়াজ তুলে দিচ্ছেন 100 টন, ওই 100 টন পেঁয়াজ যে ট্রাকে তুলে দিচ্ছেন, ওই ট্রাক দিয়ে ভারতে ওই পেঁয়াজটা যেতে পারবে। ভারত দিয়ে পরে নেপালে যাক, ভুটানে যাক, যে কোনো দেশে যাক, গাড়ি চেঞ্জ হবে না। কিন্তু গাড়ি যদি চেঞ্জ হয়, তখনই যে জিনিসটা হয়ে যায় কি? ট্রান্সশিপমেন্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা ছিল 2020 সালের 29 জুন থেকে। এখন প্রেক্ষাপট পরিবর্তনের কারণে ভারত কি করে? হ্যাঁ, একটা কুচক্রী ভাবে তাদের এই ট্রান্সশিপমেন্ট সিস্টেমটা বাতিল করে দেয় 8 এপ্রিল 2025 সালে। এখন বাংলাদেশ এই জিনিসটা সুবিধাটা পাবে না, ট্রান্সশিপমেন্ট করতে পারবে না। এখন তো কি হয়েছে? বাতিল হয়েছে, কি হয়েছে? আমাদের বর্তমান সরকার, হ্যাঁ, এখন এই ট্রান্সশিপমেন্ট পদ্ধতির বদলে এয়ার কার্গো ব্যবস্থা চালু করেছে। যার ফলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 27 এপ্রিল 2025 সালে 60 টন পোশাক প্রথম ফ্লাইটের মাধ্যমে স্পেনে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে অনেকটা ট্রান্সশিপমেন্টের বিকল্প ব্যবস্থা, যে আমরা এখন কার্গো দিয়ে বিদেশে বিদেশে মাল পাঠিয়ে দিব। এই ব্যবস্থাটা বাংলাদেশ সরকার চালু করেছে। ওকে, দেখেন এই যেখানে ট্রান্সশিপমেন্টের সংখ্যাটা দেওয়া আছে, যেটা আমি দিয়েছিলাম, একটা বিশেষ ধরনের ট্রানজিট সুবিধা। ওকে, শেষ। এবার দেখেন দেশের প্রথম রেল, দেশের প্রথম মনোরেল। ঠিক আছে, এখন মনোরেল জিনিসটা কি? এক চাকা দিয়ে যে রেল চলতে পারে সেটাই হচ্ছে মনোরেল। এক চাকা দিয়ে যে ট্রেনটা চলতে পারে সেটাই মনোরেল। দেখেন, ওকে, একটি রেল, একটা ট্র্যাক থাকবে একটা লাইনে, তো এই একটা লাইনেই ট্রেনটা চলবে। এটাই হচ্ছে মনোরেল। ডাবল ট্র্যাক না, সিঙ্গেল ট্র্যাক। হ্যাঁ, এই মনোরেলটা 54.5 কিলোমিটার দৈর্ঘ্য। হ্যাঁ, তৈরি হচ্ছে কোথায়? চট্টগ্রামে। ওকে, আর এইখানে ইনভেস্টমেন্ট করছে, মানে বিনিয়োগ করছে জার্মান আর মিশরের জায়ান্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম আর আরব কন্ট্রাক্টরের, হ্যাঁ, গ্রুপ। ঠিক আছে, তাদের সম্মিলিত বিনিয়োগ। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, মিশরের নাস ইনভেস্টমেন্ট ন্যাশনাল ব্যাংক, হ্যাঁ, এটা একটা বিনিয়োগে থাকবে। ওকে, প্রকল্প নির্ণয় করবে জার্মান আর মিশর, আর নাস ইনভেস্টমেন্ট এখানে বিনিয়োগ করবে। মোট রুট আছে, এটা কয়টা হবে? 3টা রুট হবে। ওকে, ডান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, এটা গুরুত্ব যদি বলতে যাই শেষ করা যাবে না। এই প্রশ্নটা আপনারা ধরে নেন, ইনশাল্লাহ চলেই এসেছে, আসবেই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে গ্যাজেটভুক্ত হয়? ঠিক আছে, ওকে। দেখেন, কাজী নজরুল ইসলাম 4 মে 1972 সালে আমাদের জাতীয় কবি হিসেবে ঘোষিত হয়। কিন্তু বিগত সরকার নানা কারণে, হ্যাঁ, ওই ভারতের নানা প্রেসারে তাকে গ্যাজেট ভুক্ত করতেছিল না। মুখে মুখে আমরা সবাই জানতাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু উনি গ্যাজেট ছিল না। এটা খুব একটা ডিসগ্রেস ছিল আমাদের জন্য। এই সমস্যাটারই সমাধান হয় আপনার 5 ডিসেম্বর 2024 সালে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। দেখেন, এই গেজেটের প্রস্তাবটা করেছে আমাদের উপদেষ্টা পরিষদ কবে? 5 ডিসেম্বর 2024। এরই ধারাবাহিকতায় 15 ডিসেম্বর 2024 কি হয়? দেখেন, বোল্ড করা আছে, প্রজ্ঞাপন জারি হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে জাতীয় কবি এর ব্যাপারে। আর সেটা গ্যাজেট আকারে, হ্যাঁ, বাংলাদেশ গ্যাজেট প্রকাশ করেছে 24 ডিসেম্বর 2024। এখন প্রশ্নে যদি আসে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি এটা প্রজ্ঞাপন কবে জারি হয়েছে, আপনারা দাগাবেন 15 ডিসেম্বর 2024। আর যদি প্রশ্ন আসে গ্যাজেট কবে প্রকাশিত হয়েছে, তখন দাগাবেন 24 ডিসেম্বর 2024। ওকে, এবার দেখেন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর। এই সফরটা কেন গুরুত্বপূর্ণ এটা আপনাদের একটু বলি। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এই সফরে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা লেটেস্ট যে পুরস্কারটা পায় সেটা গ্রহণ করে আসে। আর এই পুরস্কারটা যেন তেন পুরস্কার না, হ্যাঁ, ব্রিটেনের একটা মর্যাদাপূর্ণ পুরস্কার, কিং চার্লস কিংস মানে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটা পুরো নাম হচ্ছে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করে রাজা তৃতীয় চার্লস থেকে 12 জুন 2025 সালে। ওকে, 12 জুন 2025 সালে এই পুরস্কারটা গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক পুরস্কারই পেয়েছে, কিন্তু সবগুলো পুরস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই পুরস্কারটা আপনারা মাথায় রাখবেন, কারণ উনি এই পুরস্কারটাই একদম লেটেস্ট পেয়েছে। ওকে, 12 জুন 2025 সালে এই পুরস্কারটা উনি পান দ্বিতীয় ব্যক্তি হিসেবে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে পুরস্কারটা পেয়েছিল জাতিসংঘের মহাসচিব, অষ্টম মহাসচিব বান কি মুন। ওকে, অষ্টম মহাসচিব বান কি মুন এই পুরস্কারটা পেয়েছিল প্রথম ব্যক্তি হিসেবে। এখন একটু ঘুরে দিতে পারে যে প্রথম ব্যক্তি হিসেবে কে এই পুরস্কারটা পায়, তখন আপনারা দেখাবেন বান কি মুন। আর যদি প্রশ্নটা আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কবে পায়, তখন তো বুঝতেছেন 12 জুন দাগাবেন। হ্যাঁ, আর এই পুরস্কারটা কার থেকে গ্রহণ করে এটা উত্তর তো জানি, রাজা তৃতীয় চার্লস থেকে গ্রহণ করে। এই জিনিসগুলো প্রশ্ন হিসেবে আসতে পারে। ওকে, এবার দেখেন প্রধান উপদেষ্টার চীন সফর। ওকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 থেকে 29 মার্চ 2025 চীনে যায়। ঠিক আছে, এই চীনে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে, বৈঠকে একটি চুক্তি আর 8টি সমঝোতা স্মারক মানে মেমোরান্ডাম অফ ইউনিয়ন সাইন করে। ঠিক আছে, এত তথ্য জানার দরকার নেই, নিচের দুইটা তথ্য সুন্দর মতো আপনাকে জানতে হবে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে টানি 29 মার্চ 2025 ডক্টরেট ডিগ্রি লাভ করে। এটাই ওনার সর্বশেষ ডক্টরেট ডিগ্রি। তো মাথায় রেখে এটা আসতে পারে সর্বশেষ ডক্টরেট ডিগ্রি কোথায় পেয়েছে, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে। সুতরাং এই প্রশ্নটা আসার মতো অবশ্যই আসতে পারে। দেন হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিল সাহসিকতাপূর্ণ, যে আমরাই হচ্ছি বঙ্গোপসাগরের, হ্যাঁ, একমাত্র অভিভাবক। ঠিক আছে, সেভেন সিস্টার টোটালি আমাদের উপর ডিপেন্ডেন্ট, এই কথাটা উনি বলেছিল চীনে গিয়ে। সুতরাং এই উক্তিটা দিয়ে দিতে পারে প্রশ্নে যে এটা কোন সফরে গিয়ে বলেছে, চীন সফরে গিয়ে এই কথাটা বলেছিল। ওকে, এবার দেখেন জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশে এসেছিল সেটা কেন কেন এত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব আসার পরে প্রথমবারের মতো একটা ডিপ্লোমেসি এই বিশ্ব দেখতে পারে, সেটা হচ্ছে ইফতার ডিপ্লোমেসি। ওকে, শুনুন কবে এসেছিল উনি, 13 থেকে 16 মার্চ 2025 জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে আসে। ওকে, বাংলাদেশে এসে আসলো 13 তারিখ। হ্যাঁ, 16 মার্চ ওনার সফর ছিল, 16 মার্চ পর্যন্ত। 13 তারিখের পরের দিন মানে একটা ঘুম দিয়ে সকালবেলা উঠেই তিনি কক্সবাজারের উখিয়াতে চলে যান রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার জন্য। সেখানে তিনি 1 লাখ রোহিঙ্গাদের সাথে সলিডারিটি ইফতার করে। হ্যাঁ, আর ওইখানে তিনি বক্তব্য দেন যে রোহিঙ্গাদের সমাধান খুব দ্রুতই বাংলাদেশ দেখতে পারবে। ওকে, আর এইটাকে বাংলাদেশ বলেছে ইফতার ডিপ্লোমেসি নামে, ডিপ্লোমেসি। ওকে, যদি বলে ইফতার ডিপ্লোমেসি শব্দটা কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট, তখন আপনাদের পারতে হবে উত্তরটা হবে বাংলাদেশ। অপশন থাকবে বাংলাদেশ, ভারত, মায়ানমার, হ্যাঁ, পাকিস্তান, অনেক দেশ থাকতে পারে, কিন্তু উত্তর কি হবে, বাংলাদেশ। ইফতার ডিপ্লোমেসি কোথায় হয়, বাংলাদেশে হয়। ওকে, এবার দেখেন 15 মার্চ উনি কি করে, গুলশানে জাতিসংঘের একটি আঞ্চলিক কার্যালয়, হ্যাঁ, প্রতিষ্ঠা করে। ঠিক আছে, 15 মার্চের তথ্য থেকে 14 মার্চের তথ্যটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখেন কয়েকটা প্রতিষ্ঠানের নাম রিসেন্টলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে কট করে। ঠিক আছে, তো দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু সেতুর বর্তমান নাম যমুনা সেতু। চন্দ্রিমা উদ্যান, হ্যাঁ, সেটার বর্তমান নাম হচ্ছে জিয়া উদ্যান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বর্তমান নাম হচ্ছে প্রতিরক্ষা জাদুঘর। আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেটা আপনার বিজয় সরণিতে অবস্থিত, সেটার নাম হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর। আর বঙ্গবন্ধু
জাদুঘর ঢাকা সেনানিবাসে যেটা অবস্থিত সেটার নাম হচ্ছে স্বাধীনতা জাদুঘর। এই সবগুলোর থেকে গুরুত্বপূর্ণ আপনাদের হচ্ছে বিএসএমএমইউ নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, যে হ্যাঁ সেটার বর্তমান নাম কি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ওকে, ডাক্তার যারা আপনারা তারা অবশ্যই এটা খুব ভালো করে জানেন, এটা রিপিট করে নিতে লিখিও নেই। ওকে, এই নামটা এভাবে পরিবর্তিত হয়েছে। ওকে, রাজনৈতিক দল। রাজনৈতিক দল নিয়ে দেখলাম আমাদের গ্রুপে অনেক কনফিউশন, রাজনৈতিক দল কয়টা এই, হ্যাঁ এখন দেখেন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 55টি। ওকে, হ্যাঁ সর্বশেষ দলটা হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বিএমজেপি। ঠিক আছে, তবে 5টি দলের নিবন্ধন এখনো বাতিল রয়েছে, তাদের নিবন্ধন কি বাতিল এই জন্য। যদি বল নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা, উত্তর হবে 50টি। যদি বলে রাজনৈতিক দল কয়টা, আপনারা চোখ বন্ধ করে 55টি লাগাবেন। যদি বলে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা, তখন 50টি। ওকে, এখন এই যে এই তথ্যগুলা একবার দেখেন, হ্যাঁ অত গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে নাগরিক পার্টির আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি 2025, আর নেতা হচ্ছে নাহিদ ইসলাম। হ্যাঁ, ডিটেলে আমরা একটু পরে আসতেছি, স্লাইডে আরো ডিটেলে আমরা জানতে পারবো হ্যাঁ নাগরিক পার্টি এনসিপির সম্পর্কে। ওকে, এবার দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে। 2011 সালে 30 জুন বাংলাদেশ ইতিহাসে একটা কালো অধ্যায় ঘটে। হ্যাঁ, যেটাকে আপনারা সংবিধানের ডিস্টরশনও বলতে পারেন, যে কোনো কিছুই বলতে পারেন। হ্যাঁ, ওয়ান অফ দ্য ডিস্টরশন, ওটা কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিগত সরকার। ঠিক আছে, এই বাতিল করার বিধিটাই বাতিল করে দিয়েছে বর্তমান সরকার 17 হ্যালো, বাতিল করা বিধিটা বাতিল করে দিয়েছে সরকার 17 ডিসেম্বর 2024 সালে। ওকে, এই একটা হাইকোর্টের রুলের মাধ্যমে তখন 6টি বিধানকে টোটাল বাতিল করা হয়, করে কি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। ওকে, এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করলো, তাছাড়া আরো কয়েকটা বিধান হ্যাঁ সরকার বাতিল করেছে, এক তত্ত্বাবধায়ক সরকার বাদ গেল। দিন দেখেন সংবিধানের বাতিল স্থগিতকরণ আর সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের যে ধারাগুলো আছে, হ্যাঁ সেগুলো বাতিল করেছে। এগুলো কারা, সাতের ক, সংবিধানের সাতের ক অনুচ্ছেদ আর সাতের খ অনুচ্ছেদ, হ্যাঁ এগুলো বাতিল করে দিয়েছে বর্তমান সরকার, মানে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তারপরে দেখুন, মৌলিক অধিকার বাস্তবায়নের বিধান, হাইকোর্ট অধিকারে কমানো কমানো বিষয়ক, হ্যাঁ 44.2 বাতিল করা হচ্ছে। মানে হাইকোর্ট যে মানুষের মৌলিক অধিকারের বিধান বাস্তবায়ন করতে পারবে, এইটা একটু রদ করেছিল, সেটাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। ওকে, এবার দেখেন 142 নং অনুচ্ছেদের মাধ্যমে গণভোটের বিধানও বাতিল করা হয়। ঠিক আছে, ওকে, এবার দেখেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, হ্যাঁ প্রথম কে ছিল, শাহাবুদ্দিন আহমেদ 1991 সালে। ওকে, আর এই বাকি তথ্যগুলো আপনারা দেখে নিন, গুরুত্বপূর্ণ উপরে গুলো। এবার দেখেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ঢাকা সফর। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ এখন বুঝবেন। দেখেন, পূর্ব তিমুর কি, আপনার ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পাওয়া একটা দেশ। হ্যাঁ, এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দুয়ার্তে। ওকে, নাম কি, হোসে রামোস হর্তো দুয়ার্তে। ঠিক আছে, পুরো নাম। হ্যাঁ, উনি বাংলাদেশে আসে হচ্ছে 14 ডিসেম্বর 2024 সালে। এখন ওনার সম্পর্কে কিছু বলি, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে হ্যাঁ কয়েকটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক হ্যাঁ সিদ্ধান্ত তৈরির ব্যাপারে সবসময় সহযোগী হিসেবে কাজ করেছিল। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আসলো, হ্যাঁ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তখন উনি সবার আগে প্রস্তাব দেন যে আমি আপনার দেশটা ঘুরে যেতে চাই, যেখানকার বর্তমান প্রধান আপনি। তাই ওনার প্রস্তাবেই উনি বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে উনি প্রথম যে কাজটা করে, ভিসা অব্যাহতি একটি চুক্তি স্বাক্ষর করে। মানে বাংলাদেশের আর কখনো পূর্ববর্তী করে গেলে আগেই ভিসা তৈরি করা লাগবে না, আগে আপনি যাবেন, তারপরে এখানে ইনস্ট্যান্ট ভিসা তৈরি করতে পারবেন। ওকে, আর এখানে দেখেন এই ঘটনাটা ঘটে 15 ডিসেম্বর 2024 সালে। ওকে, এবার দেখেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর। এইটা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কে, আনোয়ার ইব্রাহিম, এগুলো জানা লাগবে না, কিচ্ছু না। কিন্তু একটা জিনিস জানা লাগবে, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ আসিয়ানে কোন দেশের সহযোগিতার মাধ্যমে আসিয়ানের সদস্য হতে যাচ্ছে, এটার উত্তর মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় যখন আসে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হ্যাঁ ওনার সঙ্গে যে বৈঠকটা করে, তখন তিনি প্রস্তাব দেন আমাদেরকে আসিয়ানের সদস্য বানান। হ্যাঁ, আসিয়ান একটা খুব শক্তিশালী একটা আঞ্চলিক রাজনৈতিক জোট। হ্যাঁ, সেটা সদস্য হইতে পারলে অবশ্যই বাংলাদেশ অনেক দিকে বেনিফিট পাবে। হ্যাঁ, বর্তমানে তো বাংলাদেশ 7টি সদস্য আছে, তখন পূর্ব এশিয়াটাও বাংলাদেশের জন্য একটা মুক্ত বাণিজ্য বলেন অনেক দিক দিয়ে খুলে যাবে। হ্যাঁ, সুতরাং আসিয়ানের বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি অনুসন্ধানে তুলে ধরেন, আর আসিয়ানের সদস্য পদের ব্যাপারেও কথা বলেন। ওকে, এখন আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে ইন ডিটেইলে জানবো।
যদি আমি বলি হাজার হাজার তারা, মানে হাজার হাজার স্টার, হ্যাঁ, ইনফিনিটি গুরুত্বপূর্ণ, যেভাবেই বলি এর গুরুত্ব শেষ করা যাবে না। এখন আপনারা আমার সঙ্গে এইখানে থাকেন, দেখেন কি কি জিনিস এর মধ্যে আপনারা আরো ভালো করে করবেন। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামটাই দেওয়া আছে ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসার প্রবর্তক, ধারণা প্রবর্তক। ওনার জন্ম কবে হয়? 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। হ্যাঁ, বাথুয়া গ্রাম, ওনার গ্রাম নামটা ভালো মতো জেনে নেন, উপজেলার নামটা ভালো মতো জেনে নিন। ঠিক আছে, এই যে 28 জুন ওনার জন্ম না, এই 28 জুনকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে, হ্যাঁ, স্বীকৃতি প্রদান করা হয়। ঠিক আছে, 28 জুন সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে 1960 সালে স্নাতক আর 1961 সালে স্নাতকোত্তর, হ্যাঁ, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। ঠিক আছে, আর ওনার কর্মজীবন শুরু করে ব্যুরো অফ ইকোনমিক্স থেকে। ঠিক আছে, পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজের, হ্যাঁ, অর্থনীতি প্রভাষক হিসেবে যোগদান করেন উনি। ঠিক আছে, তারপরে দেখেন চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রবেশিকা যোগদান করেন, এরপরে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিল। এবার দেখেন 1969 সালে, এই তথ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই, হ্যাঁ, আপনাকেও মিস করেন না। যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, হ্যাঁ, জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করে। গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক, জিপিইডি থেকে কি করে? অর্থনীতিতে পিএইচডি প্রোগ্রাম লাভ করে। কিন্তু মনে রাখেন ওনার বিষয় ছিল ইকোনোমেট্রিক্স, ইকোনোমেট্রিক্স। ওকে, উনি ইকোনোমেট্রিক্স এ পড়াশোনা করে, খুবই কঠিন একটা সাবজেক্ট। হ্যাঁ, আমার আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করার দরুন জানি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সবাই জানে আমরা যে ইকোনোমেট্রিক্স কি কঠিন একটা সাবজেক্ট, সেখানে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ওকে, দেখেন তারপরে 1972 সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন। পরে চট্টগ্রাম, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান। ওকে, তো দেখা যাচ্ছে 62-তে প্রথমে চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক ছিল, পরে বাংলাদেশে ব্যাক করে, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দিয়ে যোগদান করেছিলেন। দেন 1975 থেকে 1989 সাল পর্যন্ত অধ্যাপক পদে উনি কর্মরত ছিলেন। তারপরে 1996 সালে দেখেন উনি কি করে নাই, কি করে নাই একটা লোক, হ্যাঁ, বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। ওকে, তারপরে দেখেন 2024 সালে ছাত্র জনতা যে আন্দোলন হলো, সেখানে তিনি, হ্যাঁ, সবার অন রিকোয়েস্ট যে আপনাকেই লাগবে দেশের এই ক্রান্তি মুহূর্তে, হ্যাঁ, তখন সবার রেসপন্সে উনি 6 আগস্ট, হ্যাঁ, মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বারা সংবিধানের 48-3 অনুচ্ছেদে, হ্যাঁ, এটা বিলুপ্ত করার মাধ্যমে কি হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়। আর তিনি 8 আগস্ট 2024 সালে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, 8 আগস্ট 2024 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। তাই 8 আগস্টকে বলা হয় নতুন বাংলাদেশ, বাংলাদেশ দিবস, দিবস। 8 আগস্ট হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। ঠিক আছে, এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুক্তিযুদ্ধে খুব বড় বড় ভূমিকা ছিল, এটা আপনারা অবশ্যই জেনে যাবেন। মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কি কি ভূমিকা ছিল? মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তিনটা সবচেয়ে বড় ভূমিকা ছিল। উনি 71 সালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি, বাংলাদেশ সিটিজেন কমিটি গঠন করে। ঠিক আছে, আর ওয়াশিংটন ডিসিতে চালু করে বাংলাদেশ তথ্য কেন্দ্র। আর ন্যাশভিলে, ওই টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে তিনি বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এই তথ্যগুলো অবশ্যই আপনারা মিস করবেন না, ভালো করে জেনে যাবেন। এবার ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো। ঠিক আছে, ক্ষুদ্র ঋণ কি? এটা একটা মাইক্রো ফাইন্যান্স, হ্যাঁ, যার মাধ্যমে আপনার গরিবদের একটা ক্ষুদ্র একটা অর্থ ঋণ দেওয়া হয়, যেখানে আপনার ভূমিহীন দারিদ্র, হ্যাঁ, জনসাধারণরা ঋণ নিতে পারে। মহিলারা সবচেয়ে বেশি প্রাধান্য পায় এই ঋণের ক্ষেত্রে। আর এখানে সবচেয়ে বড় ইউএসপিটা হচ্ছে কোনো প্রকার জামানত আপনার দেওয়া লাগবে না, জামানত বিহীন, ওকে, এই ঋণটা। ঠিক আছে, 1974 সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হয়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খুব কষ্ট পায়, আর ওনার কষ্টের অনুধাবনের মাধ্যমে উনি এই ক্ষুদ্র ঋণের গুরুত্ব বুঝতে পারেন। ঠিক আছে, সেই সময়ের ওই গ্রামীণ অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে উনি এই জিনিসটা চালু করেন। 1974 সালে তিনি ত্রিভাগা গামার খামার প্রতিষ্ঠা করার মাধ্যমে, হ্যাঁ, সরকারি প্যাকেজের আওতায়, হ্যাঁ, এই জিনিসটাকে অধিগ্রহণ করেন। ওকে, ত্রিভাগা খামার এটি ছিল প্রথম ইনসেপশন এই ক্ষুদ্র ঋণ। ঠিক আছে, এর 1976 সালে একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা করেন উনি।
হ্যাঁ, আর 76 সালে ওই গ্রামীণ ব্যাংক প্রকল্পের মাধ্যমে জোবরা গ্রামে এই সেবা সর্বপ্রথম উনি দিয়ে আসেন। আর এই ক্ষুদ্র ঋণের প্রথম গ্রহীতা হচ্ছে, হ্যাঁ, সুফিয়া বেগম নামের একজন নারী। ওকে। আর 1983 সালের অক্টোবরে, হ্যাঁ, এই গ্রামীণ ব্যাংকের একটা পূর্ণাঙ্গ তফসিলি ব্যাংকে রূপান্তর করা হয়। ঠিক আছে। হ্যাঁ। আর এই গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে সর্বপ্রথম চালু হয়েছিল মালয়েশিয়া। ওকে। এই তথ্যগুলো জানলেই হচ্ছে। এখন সামাজিক ব্যবসা তথ্য। ক্ষুদ্র ঋণ প্রকল্প, সামাজিক ব্যবসা, এই দুটাকে আপনারা মিলিয়ে ফেলেন না। ঠিক আছে। ক্ষুদ্র ঋণ হচ্ছে সামাজিক ব্যবসার একটা অংশ, ঠিক আছে, কিন্তু এক না, দুইটা। ওকে। এই সামাজিক ব্যবসা তত্ত্বেরও, হ্যাঁ, প্রবর্তন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি 2007 সালে, হ্যাঁ, এই ধারণাটি প্রবর্তন করেন। ঠিক আছে। তারপরে 2009 সালে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের রাজধানী দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সামাজিক ব্যবসার কয়টি মূলনীতি? 60টি। সবাই মনে রাখবেন, 60টি মূলনীতি ঘোষণা করে। ঠিক আছে। এখন বিশ্বের 80টি বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার আছে। আর 2012 সালে ইউরোপের দেশ আলবেনিয়ায় তার সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত হয়। এই আলবেনিয়া ঘটনাটা কি? সেখানে একটি বৃদ্ধাশ্রম তৈরির মাধ্যমে, ঠিক আছে, আলবেনিয়ার রাজধানী তিরানাতে একটা বৃদ্ধাশ্রম তৈরির মাধ্যমে প্রথম সামাজিক ব্যবসার প্রবর্তন করা হয়। ঠিক আছে। সমাজে গরিব হতদরিদ্র যারা বৃদ্ধ আছে তাদেরকে, হ্যাঁ, ওইখানে শেল্টার দেওয়া হয়। ওকে। আপনারা মনে রেখে কি তৈরি করা হয়েছিল? বৃদ্ধাশ্রম। ওকে। বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এবার দেখেন এই যে লাল এটা, এটা থেকে নিচেটা গুরুত্বপূর্ণ। 2010 সালে 28 জুন সামাজিক ব্যবসা দিবস, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্ম যেদিন, সামাজিক ব্যবসা দিবস সেদিন। ওকে। এটা আপনারা কেউ ভুলবেন না, আশা করি। এবার দেখেন, সর্বশেষ সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন হয়েছে 27 থেকে 28 জুন 2024 সালে ফিলিপাইনের ম্যানিলাতে, আছেন ম্যানিলাতে। ওকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকাশিত বই, অনেকগুলো বই আছে, সবগুলো আপনারা দেখে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা আমি দেখাই দিচ্ছি, আপনারা এইগুলা না দেখে পরীক্ষার হলে অবশ্যই ঢুকবেন না। ঠিক আছে। প্রথম বইটা হচ্ছে, হ্যাঁ, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, যেটা 1999 সালে প্রকাশিত হয়। ওটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক বই। তারপরে হচ্ছে দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, এটা। তারপরে গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, এটাও অনেকটা আত্মজীবনী টাইপই। তারপরে পথের বাধা সরিয়ে নিয়ে মানুষকে এগোতে দিন, হ্যাঁ, এইটাও। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাংকার টু দ্য পুর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, এইটাই আসবে আপনাদের পরীক্ষাতে। ব্যাংকার টু দ্য বুক, হ্যাঁ, বইটি কে লিখেছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বই কোনটা? চারটা বই দেওয়া থাকবে, এর মধ্যে ব্যাংকার টু দ্য পুর দেওয়া থাকবে। ওকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, হ্যাঁ, সম্মাননা আর পুরস্কার সমূহ। ঠিক আছে। প্রথমে দেখেন, শান্তিতে নোবেল পুরস্কার, বুঝতে পারতেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। আমরা যদি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটা বাদ রাখি, যেটা 25 সালে পেয়েছে, ওইটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি নোবেল পেয়েছে। ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আর গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালের 10 ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে কেন, যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে প্রথম নোবেল লাভ করে। আর দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে, হ্যাঁ, উনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ওকে। ঠিক আছে। এবার দেখেন, আহ বাকি পুরস্কারগুলা কি কি, যেগুলো আপনাকে জানতেই হবে। এর বাইরে একটা পুরস্কার দেওয়ারই দেখারও দরকার নাই। হ্যাঁ, এগুলা দেখে আসবেন। ঠিক আছে। ওকে। দেখেন, আহ আর দক্ষিণ এশিয়ার শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করে কে? এটা হচ্ছে মাদার তেরেসা। ঠিক আছে। মাদার তেরেসা দক্ষিণ এশিয়ার শান্তিতে প্রথম। এখন কেন উনি দক্ষিণ এশিয়ার হলো? ওনাকে ভারতীয় নাগরিকত্ব ধরা হয়েছিল, এটা আপনারা মনে রাখেন। ভারতীয় নাগরিকত্ব ধরা হয়েছিল। ওনার জন্ম আলবেনিয়ায়, উত্তর মেসিডোনিয়া আলবেনিয়া বলে। হ্যাঁ, তখন একসঙ্গে ছিল ইউগোস্লাভিয়ার পার্ট। কিন্তু না, ওনাকে ভারতীয় নাগরিক হিসেবে উনি নোবেল পেয়েছিল। ওকে। এবার আসেন, আহ গুরুত্বপূর্ণ কথা, প্রথম পুরস্কারটা 1978 সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, যেহেতু প্রথম পুরস্কার, অবশ্যই এটা মনে রাখেন। হ্যাঁ, 1978 সালে উনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপরে 84-তে যে পুরস্কারটা পায়, রেমন ম্যাগসেসে পুরস্কার, কি পায় নাই এই মানুষটা? হ্যাঁ, গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নে অবদানের জন্য। ওকে। দেন হচ্ছে 1987 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। ঠিক আছে। দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করে। এই পুরস্কারটা পরে টাস করে টাস 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 সব বাদ চলে, যেমন 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কবে? 10 ডিসেম্বর 2006। ডান। এবার গেল, এবার সেরা বাঙালি সিউল, এগুলো সব বাদ, সব বাদ। চলে যাবেন 2008 সালে। ওকে। প্রেসিডেন্ট পদক, ঠিক আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ 2009 একটা প্রেসিডেন্সি মেডেল অফ ফ্রিডম, খুবই খুবই গুরুত্বপূর্ণ।
আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনটা, 2010 সালেরটা, কংগ্রেশনাল গোল্ড মেডেল, সেটা হ্যাঁ এই যে যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে নারীদের বিরুদ্ধে যুদ্ধে অবদানের জন্য। 5 স্টার একটাই, এই প্রশ্নটা আসবেই। হ্যাঁ, তারপর চ্যাম্পিয়ন অফ গ্লোবাল সায়েন্স বা 21 সালে, কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে টি অফ পিস অ্যাওয়ার্ড, যেটা 2024 সালে পায়। হ্যাঁ, ইউনেস্কো এই টি অফ পিস অ্যাওয়ার্ডটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রদান করে। ইউনেস্কো। ওকে, ডান। এখন ক্রীড়াঙ্গনের ভূমিকা, বিশ্বাস করবেন না, 2016 সাল থেকে অনেকটা বলতে গেলে অলিম্পিকের রিপ্রেজেন্টেটিভই হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, 2016 সালে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে ধাপে ওই মশাল বহন করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, দেন 2020 সালে টোকিও অলিম্পিকে, যেটা 2020-এ অনুষ্ঠিত হতে পারেনি করোনার জন্য, 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে লরেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওকে, আর 2023 সালে ওয়ার্ল্ড ফুটবল সামিটের আজীবন সম্মাননা পুরস্কার পান। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আর প্যারিস সম্মেলন, এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তথ্যটা না পড়ে পরীক্ষা হলে আপনারা ঢুকবেনই না। হ্যাঁ, প্যারিসে অলিম্পিকে 2024 সালে যেটা অনুষ্ঠিত হয়, সেখানে তিনি 3 শূন্য তত্ত্ব, ওনার 3-0 থিওরি, 3-0 থিওরি তুলে ধরেন। ঠিক আছে, ওকে। আর ওইখানে পুরো প্যারিসে মশাল নিয়ে ভ্রমণ করেছিল। ওকে, এটার মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয় প্যারিস অলিম্পিকের। আর 3 শূন্য তত্ত্বে যা যা আছে, সেটা হচ্ছে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ। ঠিক আছে, এটাকে আপনারা শর্টকাটে মনে রাখবেন, দা বে নি। হ্যাঁ, দা বেনি, দারিদ্র বেকারত্ব নিঃসরণ। দা বেনি, দারিদ্র বেকারত্ব নিঃসরণ, বা দা বেকা, দারিদ্র বেকারত্ব কার্বন, যেভাবে মনে রাখেন এই তিনটা, এই প্রশ্নটা আসবেই। আর 3টা অপশন ঠিক দিবে, একটা ভুল দিবে, কোনটা ভুল কোনটা ঠিক, এভাবে কনফিউজ করে আপনাদের প্রশ্নটা আসবে, মনে রেখেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জাতিসংঘে অবদান, জাতিসংঘে উনি কি কি কাজ করেছে, এগুলো আমরা একটু দেখি। ওকে, জাতিসংঘের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমবারের মতো অংশগ্রহণ করেন। ঠিক আছে, এটা হচ্ছে জাতিসংঘের অধিবেশন কোথায় বসে, এটা তো আমরা জানি, যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে। হ্যাঁ, এই জাতিসংঘ সদর দপ্তরে এই অনুষ্ঠানটা বসে। ঠিক আছে, আর 79তম আহ ইতে সভাপতি করেছিলেন ক্যামেরুনের আগের প্রধানমন্ত্রী ফিলেমন, প্রেসিডেন্ট ফিলেমন ইয়াং। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়, ক্যামেরুনে। ঠিক আছে, এই তথ্যগুলো জানেন। আর এরপরে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, উনি 57 জনে ভর নিয়ে যায় হ্যাঁ অংশগ্রহণ করতে। আর এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রথম বিদেশ সফর। ভাই, এটা কেউ মিস করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রথম বিদেশ সফর কি ছিল, জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ করা। ঠিক আছে, এরপরে এখানে উনি জো বাইডেনের সঙ্গে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাইড লাইন বৈঠক করেছিল। এটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 27 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে এটা বলতেছি, কিন্তু 27 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিল। হ্যাঁ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথমবার মতো বাংলায় ভাষণ দিয়েছিল। আর ভাষণটা ছিল 38 মিনিটের। আর উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে 3টা সমাধানের প্রস্তাব দিয়েছিলেন। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, 27 সেপ্টেম্বর উনি যেদিন বাংলায় ভাষায় বক্তৃতা দিয়েছিল। এখন দেখেন নিচে দেখা লেখা আছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। ঠিক আছে, মানে বিজয়ের, বিজয়ের শিল্প। ঠিক আছে, দ্য আর্ট অফ ক্রাইম, এটা কি? হ্যাঁ, ঢাকার দেয়ালে আপনারা যতগুলো গ্রাফিটি দেখেছি না জুলাই গণ অভ্যুত্থানের, সেই গ্রাফিটির চিত্রগুলো নিয়ে একটা সংকলন। হ্যাঁ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জো বাইডেন আর জাস্টিন ট্রুডোকে উপহার হিসেবে তুলে দিয়েছিল। ওখানে আবু সাইদের চিত্র, হ্যাঁ, শহীদ আবু সাইদের চিত্র, মীর মুগ্ধের চিত্র, সবারই হ্যাঁ স্থান পেয়েছিল। আর সেখানে আরেকটি চিত্র ছিল যেটার নাম ছিল উন্নত মমশির। হ্যাঁ, ওই শহীদ আবু সাইদের গ্রাফিতিটার নাম কি, উন্নত মমশি, যেটা সেই সংকলনে স্থান পেয়েছিল। ওকে, আপনারা এই তথ্যগুলো জানি এনাফ, আর দরকার নেই। এবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ওনার অবস্থান আছে, 2025 সালে সেটা পায়। আর নেচারের শীর্ষ স্থানও পেয়েছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার রেভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ইকোনমিস্ট পত্রিকা। ওকে, এটা আসে নাই। দেন হচ্ছে নেশন বিল্ডার হিসেবে আখ্যায়িত করেছে নেচার ম্যাগাজিন। ওকে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমরা জানবো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ প্রত্যেকে 8 আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর 13 জন প্রধান উপদেষ্টা হ্যাঁ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ঠিক আছে, পরবর্তীতে উপদেষ্টা সংখ্যা দাঁড়ায় 23 জন, যার মধ্যে নারী আছে 4 জন। ওকে, এবার দেখেন এই
কার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সেটা দেওয়া আছে, কারটা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারটা জেনে নেবেন। তারপরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছে সালাউদ্দিন আহমেদ, তিনি খুবই গুরুত্বপূর্ণ, বলবো অর্থ উপদেষ্টাকে সালাউদ্দিন আহমেদ। ডক্টর আসিফ নজরুল সম্পর্কে জানবেন, উনি আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ে আছে, প্রবাসী কল্যাণের দায়িত্ব ওনার। সৈয়দ রিজওয়ানা গুরুত্বপূর্ণ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রণালয়ে উনি আছেন, পানি সম্পদে উনি আছেন। কেন গুরুত্বপূর্ণ? উনি এসেই প্রথম একটা পদক্ষেপ নেন, পলিথিন বন্ধ করে দেন। প্রথম পলিথিন বন্ধ করা হয়, যত রকম ডিপার্টমেন্টাল স্টোর আছে, মানে এই যে কি বলে ওইটাকে, এই স্বপ্ন আগোরার মতো, হ্যাঁ, স্টোর গুলো থেকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে কাঁচা বাজারে উনি এটা, সরি সুপার শপ, রাইট, সুপার শপে প্রথমে বন্ধ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে কাঁচা বাজার থেকে বন্ধ করে দেয়। দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হ্যাঁ, বুঝতে পারতেছেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী, হ্যাঁ, সমন্বয় হতে একজন উপদেষ্টা, ওনার সম্পর্কে জানতে হবে। উনি যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর স্থানীয় সরকার পল্লী মন্ত্রণালয় আছে। তার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যিনি প্রথমে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেশ, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরে উনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ওকে, দেন নূরজাহান বেগম আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ উনি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। দেন মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক, আর দেখুন মাহফুজ আলম হচ্ছে তথ্য ও প্রচার মন্ত্রণালয়, যিনি প্রথমে প্রধান উপদেষ্টার একান্ত, হ্যাঁ, মানে কি বলে, প্রধান উপদেষ্টার মানে উপদেষ্টাই ছিল। ওকে, এর মধ্যে তারপর নিচের তথ্যগুলোর মধ্যে, হ্যাঁ, এই যে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সংক্রান্ত বিষয়ক দূত লুৎফি সিদ্দিকী, অনেক যাই তথ্য আছে আপনারা রাখছে, তাকে দেখেন। এটা হচ্ছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয় ও অধিকার বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, যাকে বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন আসবে ডাইরেক্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বর্তমানে, বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছে ডক্টর খলিলুর রহমান, উনি রোহিঙ্গা ইস্যুটাও দেখছেন। ওকে, ডান। এরপরে সাম্প্রতিক আলোচিত ভবন, আমরা একটা ভবন সম্পর্কে জানবো, আর কোনো কিচ্ছু জানা দরকার নেই। গণভবনের বর্তমান নাম কি? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ওকে, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এই একটা ভবন সম্পর্কে জানেন, আর দরকার নেই। এবার রাষ্ট্র সংস্কারের, হ্যাঁ, 12টা কমিশন, ঠিক আছে, এই কমিশন গুলার নামগুলো দেখবেন, হ্যাঁ, আর সেগুলার সভাপতিকে দেখবেন, আর এটার সংশ্লিষ্ট কিছু তথ্য থাকলে সেটাও জানবেন, ঠিক আছে। হ্যাঁ, যেমন সংবিধান সংস্কার কমিশন, এর প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ স্যার। ওকে, তারপরে হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, খুবই গুরুত্বপূর্ণ, প্রধান হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশন সফররাজ হোসেন, জাস্ট নামগুলো শোনেন, মাথায় ক্লিক করলেই হলো। বিচার বিভাগ সংস্কার কমিশন শাহ আবু নাইম মমিনুর রহমান। দুদক ডক্টর ইফতেখারুজ্জামান, হ্যাঁ, আমরা সবাই চিনি, হ্যাঁ, ওনাকে দেখছি আমরা, ঠিক আছে, উনি টিআই বাংলাদেশে টিআইবি নির্বাহী পরিচালক। দেন জনবসতি সংস্কার কমিশন আব্দুল মুহিত চৌধুরী। স্বাস্থ্য সংস্কার কমিশন আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ডিটেল জানতে হবে, পরের স্লাইডে আমরা দেখবো, অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান। আর গণমাধ্যম সংস্কার কমিশন কামাল আহমেদ, উনি একজন সাংবাদিক। দেন শ্রমিক অধিকার সংস্কার কমিশন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক কমিশন শিরিন পারভিন হক। স্থানীয় সরকার সংস্কার কমিশন অধ্যাপক তোফায়েল আহমেদ। আবার জাতীয় ঐক্য কমিশন, যেটা আমাদের সর্বশেষ কমিশন, অনেকে কনফিউজ, 11টা কমিশন না 12টা? ভাই 12টা। কেন 12টা? এই যে রিসেন্টলি জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি 2025, হ্যাঁ, তথ্যটা ভালো মতো আপনারা জানেন, 12 ফেব্রুয়ারি 2025, হ্যাঁ, জাতীয় ঐক্যমত সংস্কার ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, আর এটা প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের প্রধান উপদেষ্টা। এখন এই যে চারটা কমিশন, এই সম্পর্কে ডিটেইল আপনারা জেনে যাবেন, ঠিক আছে। প্র- প্রথমে একটা তথ্য এখানে আছে, সুন্দর একটা তথ্য, প্রথম 6টি কমিশন কবে তাদের রিপোর্ট দিয়েছে, এই প্রশ্নটা আসতে পারে, আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025। এরপরে পরবর্তীতে ধাপে ধাপে সবাই রিপোর্ট জমা দেয়। হ্যাঁ, এই যে 22 ফেব্রুয়ারি, 22 মার্চ গণমাধ্যম দেয়, 19 নারী, এত জানার দরকার নেই, খালি জানেন প্রথম 6টা জমা দিছিল 8 ফেব্রুয়ারি। আর ডিটেলে জানবেন যেগুলো সম্পর্কে, দুর্নীতি দমন সংস্কার কমিশন সম্পর্কে জানবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সম্পর্কে জানবেন, পুলিশের সম্পর্কে জানবেন, সংবিধান জানবেন, জনপ্রশাসন জানবেন, আর সবচেয়ে ভালো করে জানবেন স্বাস্থ্য সংস্কার কমিশন। দেখেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য সংখ্যা কতজন? 12 জন। মনে রাখেন সবাই, 12 জন সদস্য, ভুল করা যাবে না। মোট সুপারিশ দিয়েছে 32টি, মোট স্তম্ভ হচ্ছে 60টি, ঠিক আছে। আর ইংরেজি নাম হেলথ সেক্টর রিফর্ম কমিশন। হ্যাঁ, কমিশনটা গঠিত হয়েছে 18 নভেম্বর 2025 সালে। আর প্রতিবেদন প্রকাশ করে কবে? 5 মে 2025। আপনার মনে রাখেন, 5 মে 2025 সালে, হ্যাঁ, স্বাস্থ্য সংস্কার কমিশন প্রতিবেদন প্রকাশ করে। আর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো হচ্ছে স্বাস্থ্য সার্ভিসটাকে আলাদা করে ফেলার,
ঠিক আছে, একটা আলাদা সার্ভিস হবে বাংলাদেশ হেলথ সার্ভিস। হ্যাঁ, ক্যারিয়ার প্ল্যানিং আর পদোন্নতিটা থাকবে এখানে গুরুত্ব সহকারে। তারপরে বাংলাদেশের শিক্ষা ও মানে স্বাস্থ্য শিক্ষা সেবা বিভাগ, মানে মেডিকেল কলেজ গুলা আর মেডিকেল গুলা যে সেবা দান এই জিনিসগুলোকে আলাদা করা। ঠিক আছে, আর জনবল নিয়োগ, এটা গুরুত্বপূর্ণই। বাচ্চা এটা বরাদ্দ হ্যাঁ, বরাদ্দ আর দালাল দমন, স্বাস্থ্য সুরক্ষা আইন আর রেগুলেটরি কর্তৃপক্ষ, হ্যাঁ, কে আরো স্ট্রং করা, হ্যাঁ, তাদেরকে আরো ক্ষমতা দেওয়া। ফিজিওথেরাপি বিভাগ আর পদ সৃষ্টি, কমিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা নিয়োগ সংস্কার এনেছে এই কমিশন। ওকে, দেন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। আমরা যে যে জিনিসগুলা জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে অবশ্যই জেনে যাব। ঠিক আছে, এখন দেখেন এটা শুরুটা কবে হয়েছে। 5 জুন 2024 সালে। টাইম লাইনটা সুন্দর মতো দেখে যাবেন, একদম গল্পের মতো করে। হ্যাঁ, আপনাদের জন্য পানির মতো সোজা হবে। হ্যাঁ, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে কি হাইকোর্ট 2018 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যেটা বলে কোটা বাতিল করে দিলাম, সেই বাতিল করে দিলাম কথাটাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপরে বাংলাদেশে একটা গণজোয়ার তৈরি হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ঠিক আছে, আর পরের দিনই 6 জুনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রায় বাতিলের বিপক্ষে একটা অগ্নিঝরা আন্দোলন, বিক্ষোভ শুরু হয়। ঠিক আছে, এরপরে 1লা জুলাই, 5 জুনের পরে 6 জুন গেল, 1লা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন সৃষ্টি হয়। যখন দেখলো কোনো আন্দোলনে আর কাজ হচ্ছে না, তখন তারা কি একটা সংগঠন সৃষ্টি করলো। ঠিক আছে, তারা কি বললো যে না, এই কোটা থাকবে না, কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। ঠিক আছে, এই কোটাটাকে বন্ধ করার জন্য 6 জুলাই তারা বাংলা ব্লকেট, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখেন, 6 জুলাই বাংলা ব্লকেট কবে হয়েছিল? 6 জুলাই ব্লকেট, ওকে, ঘোষণা, কর্মসূচি ঘোষণা করে। তারপরে হ্যাঁ, যখন এইভাবে চলতে থাকলো, কোটা বাতিল হচ্ছে না, হ্যাঁ, জিনিসগুলো আন্দোলনটা আরো বেগবান হচ্ছে, এইভাবেই ধীরে ধীরে একদিন, হ্যাঁ, 14 জুলাই রাতে একটা সাংবাদিকদের সঙ্গে কি বলে, হম একটা মত বিনিময় সভাতে, হ্যাঁ, মত বিনিময় সভাতে তৎকালীন প্রধানমন্ত্রী বলে ফেলে যে কোটা তো, হ্যাঁ, কোটা কি মুক্তিযোদ্ধা সন্তানরা পাবে না, রাজাকার পাবে, এরকম ফেফাস কথা বলে ফেলে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে 14 জুলাই, আপনারা তারিখটা মনে রাখবেন, 14 জুলাই যে বিক্ষোভ কর্মসূচিটা হয়, যেটা বলে, যার স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। মনে রাখবেন এই কোটেশনটা, এই স্লোগানটা কবে এসেছে? 14 জুলাই 2024, এই স্লোগানের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। এরই ধারাবাহিকতায় যখন দেশে, হ্যাঁ, এই স্বৈরাচার সরকার এই জিনিসগুলো মেনে নেয়নি, ছাত্র জনতার উপরে নির্যাতন নিপীড়ন চালানো শুরু করে। এই ধারাবাহিকতায় খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে, একটা জন্য ঘটনা। 16 জুলাই 2024 রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের উপর পুলিশ গুলি চালায়, এবং আবু সাইদ এই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে, হ্যাঁ, প্রতীয়মান হয়, শহীদ হয়। ঠিক আছে, এই দুঃখজনক ঘটনাটা ঘটে। ঠিক আছে, এরপরে আন্দোলনটা আর ওই কোটা টোটা নিয়ে থাকে নাই, চলে গেছে কি সরকার পতনের আন্দোলনে। ঠিক আছে, তাই 17 জুলাই 2024 ছাত্র জনতা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। আর 18 জুলাই কি আরেকটা দুঃখজনক ঘটনা ঘটে, পানি লাগবে পানি বলা ছেলেটা, যারা যে লোকটি আন্দোলনে, যে ছেলেটি আন্দোলন করা মানুষদের পানি আর বিস্কুট বিতরণ করছিল, তাকে গুলি করে হত্যা করা হয় স্নাইপার শটে। মানে পুলিশ গুলি করে হত্যা করে দূর থেকে। হ্যাঁ, তার নাম ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঠিক আছে, 18 জুলাই দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছে ওনাকে। দেন 20 জুলাই 2024, হ্যাঁ, সমন্বয়করা কি করে, 8 দফা দাবি পেশ করে। 8 দফা পেশ করে কবে? 20 জুলাই। মীর মুগ্ধ মারা যায় 18 জুলাই, এভাবে মনে রাখেন জিনিসগুলা। দেন 21 জুলাই, হ্যাঁ, কি করে, এত ঘাটের জল খাওয়ার পরে, এত মানুষ হত্যা করার পরে সরকার ঘোষণা দেয়, ঠিক আছে, 93% মেধা আর 7% কোটার ভিত্তিতে, হ্যাঁ, আমি রায় দিল। ঠিক আছে, আদালত, আদালত তো তখন সরকারের তাবেদার ছিল, এভাবে রায় দেয়। ঠিক আছে, 23 জুলাই সেই গেজেট প্রকাশ পায়, কিন্তু কোনো লাভ হয় না। পরে কিছুদিন পরে 29 জুলাই, ওকে, ছাত্র জনতা বৈষম্য ছাত্র আন্দোলন 9 দফা দাবি, কয় দফা? 9 দফা, ওকে, 9 দফা দাবি পেশ করে কবে? 29 জুন 2024। আর এই 9 দফাই ছিল সরকার পতনের দাবি। ওকে,
দেন 3 আগস্ট 2024 অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনে ডাকা হয়। এখনকার অসহযোগ, এই নতুন স্বাধীনতা যুদ্ধের অসহযোগ আন্দোলন কবে ডাকা হয়েছিল? 3 আগস্ট। তারপরে 4 আগস্ট, হ্যাঁ, 4 আগস্ট, 5 আগস্টের দিন যে মার্চ ফর ঢাকা কর্মসূচি হবে সেটা ঘোষণা করা হয়। আর এই মার্চ ফর ঢাকা কর্মসূচি পালিত হয়, লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হয় 5 আগস্ট। আর সেই 5 আগস্টই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। আর সেটাই আমাদের কাছে নতুন স্বাধীনতা 36 জুলাই নামে পরিচিত। ওকে, ঠিক আছে। আর সেদিনই জাতীয় সংসদ বিলুপ্ত হয়। ওকে, দ্বাদশ জাতীয় সংসদ যেটা বিলুপ্ত হয়। তারপরে 8 আগস্ট 13 জন প্রধান উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা আর 13 জন উপদেষ্টা, হ্যাঁ ঠিক আছে, দায়িত্ব গ্রহণ করে 8 আগস্ট। তারপরে 15ই জানুয়ারি 2025 834 জন শহীদের তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে সরকার। ঠিক আছে। এই আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য দিয়েছে একটা, নিহত সংখ্যা ছিল 1581 জন। এই তথ্যগুলো পড়তেও আমাদের কষ্ট লাগে। হ্যাঁ, আর গেজেট ভুক্ত হয়েছে এর মধ্যে 834 জন, এটা মনে রাখেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কতজন? 1581 জন। আর গেজেট ভুক্ত হয়েছে 834 জন, ঠিক আছে, মনে রাখবেন। আর 5 মার্চ 2025 4340 জন জুলাই যোদ্ধাকে স্বীকৃতি দিয়ে আবার একটা গেজেট প্রকাশ করা হয়। ঠিক আছে, জুলাই যোদ্ধা কতজন? 4340 জন, মানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই সংখ্যার লোকজন। ওকে, এখন আপনারা এটা মনে রাখেন। তারপরে এখন একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিন্তু একটা দিবস লিখিয়ে দিই, এই সাইডটা খালি আছে, এখানে দেখলেই হবে। ওকে, শুরু করি আমরা 16 তারিখ থেকে। 16 জুলাই, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গুরুত্বপূর্ণ দিবস। ওকে, শহীদ জুলাই দিবস, শহীদ জুলাই দিবস। ওকে, দেন হচ্ছে আপনার 5 আগস্ট, যেটাকে 36 জুলাই হিসেবেই আমরা চিনি, আগস্ট। ওকে, সেটা হচ্ছে, এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, অভ্যুত্থান দিবস। ওকে, 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর সর্বশেষ যে দিবসটা সম্পর্কে জানা লাগবে আপনাদের, সেটা হচ্ছে 8 আগস্ট, 8 আগস্ট, সেটা হচ্ছে আগস্ট, নতুন বাংলাদেশ, বাংলাদেশ দিবস, দিবস। ওকে, এই তিনটা তথ্য না জানি না আপনারা পরীক্ষার হলে ঢুকেন না। ঠিক আছে, 16 জুলাই শহীদ জুলাই দিবস, যেটা আগে নাম ছিল শহীদ আবু সাইদ দিবস, নামটা 3 দিন আগে পরিবর্তিত হয়ে গেছে। সেহেতু আবু সাইদ শহীদ, এর সঙ্গে তো আরো মানুষ শহীদ হয়েছে, তাই ওই দিনটাকে শহীদ জুলাই দিবস হিসেবে, হ্যাঁ, ধরা হয়েছে। আর 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, আর 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। ঠিক আছে, হ্যাঁ, এই দিবসগুলো আপনারা মনে রাখেন। ওকে, এবারে আরো কয়েকটা তথ্য, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের। জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু, এই বইটিকে লিখেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঠিক আছে। আর বুকের ভেতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর, এই স্লোগানটি কাকে অভিব্যক্ত করা হয়েছে? আবু সাইদকে। পানি লাগবে পানি, এটা আমরা সবাই জানি, মীর মাহফুজ রহমান মুগ্ধের, হ্যাঁ, উক্তি। উনি এটা বলে বলে হাঁটছিল মৃত্যুর কিছু আগ পর্যন্ত। হ্যাঁ, 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে কোন জেনারেশন আন্দোলন বলা হয়? এটা হচ্ছে জেনারেশন জেড, এটা হবে জেনারেশন জেড, জেনারেশন জেড, হ্যাঁ, বা জেনজি আন্দোলন, জেনজি আন্দোলন। ওকে, ঠিক আছে। দেখেন, এই 23 থেকে 30 নভেম্বর 2024 বিশ্ব ব্যাংক আয়োজনে জুলাই আগস্ট অভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে প্রদর্শনী হয়। এটার শিরোনামটা দেখেন, পেন দ্য স্কাই, মেক ইট ইয়োর্স। ওকে, ফিউচার বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ তথ্য। জুলাই প্রোটেস্ট.কম বা জুলাই প্রোটেস্ট কি, জুলাই বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা ওয়েবসাইট। জুলাই অনির্বাণ, এই প্রশ্নটা আসবেই। ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র। ঠিক আছে, এই প্রশ্নটা অলরেডি অনেকগুলো চাকরি পরীক্ষাতে আসছে। হ্যাঁ, বাংলাদেশ ঘুরে যাওয়ার অঙ্কের অনেক পরীক্ষাতে আপনাদের এখানে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, 21 নভেম্বর 2024 সালে এই ভিডিও চিত্রটি প্রকাশিত হয়েছে। দেন হচ্ছে বিদ্রোহী বিপ্লব, ছাত্র জনতা অভ্যুত্থান চেষ্টা, এটাও একটা তথ্যচিত্র। এটা নিয়ে কথা রেদওয়ান রনি আর সালে সোবান। ওকে, পরের স্লাইডে দেখেন আরো কিছু তথ্য আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা এগুলো অবশ্যই দেখে যাবেন। ওকে,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বাংলাদেশের জুলাই আন্দোলনের গল্প মেক্সিকোর একটা ম্যাগাজিনে প্রকাশ স্থান পায়, সেটা হচ্ছে মুন্ডো ম্যাগাজিন। নাম কি? মুন্ডো। ওকে। হ্যাঁ, এটা আপনারা একটু দেখেন। দেন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিকারের এই যে এটা এটা দেখেন, উন্নত মমশির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে, ওই যে বললাম না উন্নত মমশির করেছে কি? হ্যাঁ, শহীদ না, এটা নামটা ভুল আছে, এটা হচ্ছে শহীদ কাদের, ওনার নাম কাদের, এটা মনে রেখেন, শহীদ কাদের। ওকে, ঠিক আছে। Then ছাত্র জনতার আন্দোলনে 36 জন নামক তথ্যচিত্র নির্মাণ করেন কি? দেবাশিস বিশ্বাস। আর জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ওকে, ঠিক আছে। দেন নবনির্মিত জুলাই স্মৃতি ভবন, এটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা। মীর মুগ্ধ তরুণ, এই তথ্যটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, জেনে যাবেন, না জেনে যাবেন না অবশ্যই পরীক্ষা হলে। হ্যাঁ, এটা মীর মুগ্ধ তরুণ অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়। মীর মুগ্ধ কই পড়াশোনা করছে? উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, গণিতের ছাত্র ছিল, ম্যাথমেটিক্স এর। পরে উনি বিইউপি তে, হ্যাঁ, এমবিএ করছিল। ঠিক আছে, ওনার গলায় কিন্তু বিইউপির আইডি কার্ড ঝুলানো ছিল, এটা মনে রাখেন। গলায় ছিল বিইউপির আইডি কার্ড। গলায় যখন শহীদ হয় গলায় ছিল কি? বিইউপি আইডি। ওকে। পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ অদম্য 24 অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের মেডেলি এমব্রাইট অ্যানাবারি গ্রুপ অ্যাওয়ার্ড লাভ করে জুড়ে প্রথম অংশ নেওয়া নারীরা। ওকে। 2024 সালে বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, ইকোনমিস্টের মতো এটা যে খুবই কত যে গুরুত্বপূর্ণ একটা তথ্য। হ্যাঁ, 24 সালে বর্ষসেরা দেশ কি হয়? বাংলাদেশ। দ্বিতীয় সেরা দেশ ছিল সিরিয়া। আর ঘোষণা করেছে কে? ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট। ওকে, এবার দেখেন 2024 সালের জুলাই অভ্যুত্থান আরো কয়েকটাই। জুলাই স্মৃতি উদ্যান, এটা অবস্থিত চট্টগ্রামের পাঁচসাইলে। ওকে। দেন হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, হ্যাঁ, গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল মাহবুব রহমান স্নিগ্ধ। ঠিক আছে, উনি কিছুদিন আগে এই পদ থেকে, ঠিক আছে, স্বেচ্ছায়, হ্যাঁ, পদত্যাগ করেন। ওকে। আর স্মৃতিরক্ষা জাদুঘর, এটা হচ্ছে গণভবন, এটা আগেই বলে আসছি। স্মৃতিরক্ষা জাদুঘর হচ্ছে গণভবনে। হ্যাঁ, আর জেনজি সম্পর্কে তথ্যটা জেনে নিন যে 1997 থেকে 2012 সাল পর্যন্ত জন্ম নেওয়া, হ্যাঁ, জেনারেশনটাকে জেনারেশন জেড বলা হয়। ওকে। এবার আমরা জানবো ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে। এটা আত্মপ্রকাশটা ডেটটা জানবেন অবশ্যই। 28 ফেব্রুয়ারি 2025 মানিক মিয়া অভিনীত হয়। আর দলের নামের ঘোষণাটা কে করে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিম আক্তার, শহীদ ইসমাইলের বোন। আহ্বায়ক নাহিদ ইসলাম। স্লোগান ইনকাম জিন্দাবাদ। এই কটি তথ্য জানলেই হবে। এবার দেখেন গণহত্যার বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে গণহত্যাটা চালায় শেখ হাসিনার নেতৃত্বে, হ্যাঁ, এর বিরুদ্ধে, ঠিক আছে, একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এর যত রকম অপরাধগুলো, হ্যাঁ, এটার বিচার করার জন্য। ঠিক আছে। হ্যাঁ, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের বিচারের জন্য 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রণয়ন করা হয়। পরবর্তী 2010-এ এটা, হ্যাঁ, সংস্কার করা হয়। এই তথ্যগুলো দরকার নেই, তথ্যগুলো যেগুলো লাগবে এটা দেখেন। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের জন্য যখন গঠন হয়েছে ট্রাইব্যুনাল 17 অক্টোবর 2024, ঠিক আছে, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এটা মনে রেখে এই তথ্যটাই খালি লাগবে। ঠিক আছে। আর ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিডিউর মোহাম্মদ তাজুল ইসলাম, তার নামটা খুবই গুরুত্বপূর্ণ। চিফ প্রসিডিউরের নামটা, এটা আপনারা অবশ্যই ভালো মতো মনে রাখবেন। ঠিক আছে। হ্যাঁ, এনাফ। এবার দেখেন গুম বিরোধী সনদ। বাংলাদেশে আগের সরকারের আমলে প্রচুর গুম খুন এগুলো হয়েছিল। এখন এই গুমের বিরুদ্ধে বাংলাদেশ একটা সনদ স্বাক্ষর করে। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশ 76তম দেশ হিসাবে এই সনদে স্বাক্ষর করে। আর সেটা কি? 29 আগস্ট 2024 সালে। ঠিক আছে। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন এগেইনস্ট এনফোর্সমেন্ট ডিসঅ্যাপিয়ার্স। ঠিক আছে, জোর করে কাউকে গুম করা এর বিরুদ্ধে। হ্যাঁ। ওকে। 2006 সালে এটা গৃহীত হয়। এই তথ্যগুলো দরকার নাই। এটা হচ্ছে 75টি দেশের আগে ছিল, বাংলাদেশ 76তম দেশ হিসেবে এখানে জয়েন করে। আর যাদেরকে গুম করা হয়েছে তাদের পরিবারকে নিয়ে গঠিত সংগঠনের নাম হচ্ছে মায়ের ডাক। ওকে, মায়ের ডাক, এটা মনে রাখেন। ওকে। আচ্ছা, আমি 2টা মিনিটের ব্রেক নেই, হ্যাঁ, একটু এই, তারপরে যে বাকি অংশটুকু কন্টিনিউ করছি। 2 মিনিটের ব্রেক।
জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন। এই যে জাতিসংঘ মানে আমাদের ট্রাইব্যুনাল গঠন করা হলো, এটা তো আমাদের বাংলাদেশের বিচার প্রতিবেদন এগুলো হবে। এখন জাতিসংঘ এটা নিয়ে একটা নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং এটা প্রতিবেদন দিয়েছিল। প্রতিবেদনটা জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হয় 12ই ফেব্রুয়ারি 2025 সালে। কবে? 12ই ফেব্রুয়ারিতে। ওকে, এটা মনে রাখবেন। আর প্রতিবেদনটা ছিল 114 পৃষ্ঠার। জাস্ট এই কোশ্চেনটা আসবে যে কত পৃষ্ঠার প্রতিবেদন ছিল জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের? 114 পৃষ্ঠার। আর জাতিসংঘ দাবি করে, হ্যাঁ, প্রাণহানি হয়েছিল 1400 জনের। এর মধ্যে নারী ছিল 13। আমাদের হিসাব অনুযায়ী এই সংখ্যাটা আরো বেশি, স্বাস্থ্য মন্ত্রণালয়, হ্যাঁ, 1400-র বেশি জন এটা বলেছে। Then বিক্ষোভে আহতদের সংখ্যা 13,529 জন। এই বিবাদমান পরিস্থিতিতে জাতিসংঘ কি করেছে? 41 দফা সুপারিশ করেছিল, মানে বিচারে বলছে 41 দফা এই কাজগুলো করেন। হ্যাঁ, এভাবে বিচারটা কন্টিনিউ করেন। ওকে। অর্গানাইজেশন অফ হিউম্যান, কি জানি এটা হচ্ছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন ফর হিউম্যান রাইটস। হ্যাঁ, আচ্ছা, অফিস অফ দ্য হাই কমিশন অফ হিউম্যান রাইটস বলতে পারেন, বা জাতিসংঘ ইউনাইটেড নেশন কমিশন ফর হিউম্যান রাইটস একই জিনিস। হ্যাঁ, এটার বর্তমান হাই কমিশন হচ্ছে ভলকার টুর্ক। এটা মনে রাখেন, যেহেতু ওনার হাত দিয়েই এই জিনিসটা প্রকাশিত হয়, এই প্রতিবেদনটা, শুধু ভলকার তুর্কের নামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাই পলিথিন নিষিদ্ধ। বললাম না যে রেজওয়ানা, সৈয়দ রেজওয়ানা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে উনি এসেই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। ঠিক আছে, বাংলাদেশে সর্বপ্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় 2002 সালের 1 মার্চ। ওকে। হ্যাঁ, তৎকালীন বিএনপি সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল, তারা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে দিয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 1 অক্টোবর 2024 সালে সুপার শপ গুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। পরে 1 নভেম্বর 2024 সালে কোথায় করে? কাঁচা বাজার গুলোতে পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ইমপ্লিমেন্ট কতটুকু হয়েছে জানি না, কিন্তু সরকার এটাকে নিষিদ্ধ করেছে। আমরা তো আইন মানি না, কিছুই মানি না। হ্যাঁ, সুতরাং এটা তো আমাদের দোষ, সরকারের দোষ না। সরকার এটা ব্যাপারে কঠোর হবে আশা করি। হ্যাঁ, তখন ঠিকই ইমপ্লিমেন্ট হবে জিনিসটা। ওকে। এবার বাংলাদেশ এভারেস্ট জয়ী, এই তথ্যটা খুব ভালো করে জেনে নিন, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশে এবার এভারেস্ট জয় তো করছেই, আবার একটু রেকর্ডও করেছে। সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয়ের কীর্তি করেছেন ইকরামুল হাসান শাকিল। 19 মে 2025 সালে এই ঘটনাটা ঘটান। উনি কি করেছেন? কক্সবাজার থেকে পদযাত্রায়, মানে হাঁটতে হাঁটতে পরে নেপালে গেছে, নেপাল বর্ডার টর্ডার ক্রস করে এভারেস্ট পর্যন্ত গিয়েছে, পরে ওইখানে তো এভারেস্ট তো হাঁটতে হাঁটতেই, হ্যাঁ, উনি চড়ে উঠছে। ঠিক আছে, এটা করে উনি বিশ্ব রেকর্ড করেছে। ঠিক আছে, কত দিনে? 84 দিনে। 19 মে 2025 উনি এভারেস্ট জয় করে, বা হাঁটতে হাঁটতে 84 দিনে উনি এই ব্যাপারটা, হ্যাঁ, পরিণতি দেয়। ঠিক আছে। আর প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয় পর্বতমালার বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা 1 পর্বতে, হ্যাঁ, চূড়ারোহণ করেছে বাবর আলী। ঠিক আছে, তিনিও ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট চূড়া জয় করেছিলেন। কিন্তু এখানে একটা মজার একটা ঘটনা আছে, আপনারা একটু শুনেন। 7 জন বাংলাদেশী এভারেস্ট জয় করেছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে একজন মারা গেছে। ওকে, জয় করে ফিরে আসতে পারেনি। ঠিক আছে, ফাইন। এবার জিআই পণ্য অনেক দেখি সারাদিন। জিআই পণ্য কয়টা কয়টা কয়টা, যদি প্রশ্নে আসে জিআই পণ্য কয়টা, আপনারা চোখ বন্ধ করে দেবেন 61টা। ঠিক আছে। ওকে। এই এটা উইপো লেখাটা ঠিক করি, কারণ কি 61 কেন থাকবেন? আপনারা বাংলাদেশ প্যাটেন্ট, হ্যাঁ, এন্ড কপিরাইট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকেন, সেখানে 61 নাম্বার যে পণ্য ফরিদপুরের পাট খুব সুন্দর মতো করে দেওয়া আছে। দেখেন যে এখানে নিচে লেখা আছে 61 নাম্বার, 27 মে 2025 সালে ফরিদপুরের পাট, হ্যাঁ, 61 নাম্বার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। ঠিক আছে, আর এই জিআই পণ্যটাকে দেয়, হ্যাঁ, আন্তর্জাতিক মেধা সত্ত্ব বিষয়ক সংস্থা উইপো। আর উইপোর বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে প্যাটেন্ট, শিল্প ও নকশা ট্রেডমার্ক অধিদপ্তর, ঠিক আছে, এই জিআই সনদ প্রদান করে থাকে। আর এই জিআই আইন পাশ হয় 2013 সালে। প্রথম 3টা জিআই পণ্য সম্পর্কে জানবেন, সবশেষ 3টা সম্পর্কে জানবেন, এবারে জানার দরকার নেই। প্রথমে কি হয়? জামদানি 2016 সালে জিআই সনদ পায়। তারপর ইলিশ পায় 2017 সালে। ডেট মনে রাখার দরকার নাই, খালি সালগুলা মনে রেখে একটু কষ্ট করে। চাঁপাইনবাবগঞ্জে খিসাবাদি আম 2019 সালে। তারপরে লাস্ট দিয়ে যে 61 নাম্বার হচ্ছে ফরিদপুরের পাট 27 মে, সব 3টে 27 মে। তার মিরপুরের হিমসাগর আম, আর ফুলবাড়িয়া লালচিনি 27 মে, 3টা। ওকে, ফাইন, জিয়ে গেল। এবার আরেকটা কনফিউজিং জিনিস আমি আপনাদেরকে বলি। ঠিক আছে, বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টা? ওকে, বাংলাদেশে গ্যাস ক্ষেত্র হচ্ছে 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, এই পাশে লিখে দিই, গ্যাস ক্ষেত্র, হ্যাঁ, এটা মনে রাখেন। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা, অর্থ সমীক্ষা
24 অনুযায়ী গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টা। লাস্ট হচ্ছে ইলিশা ওয়ান, ইলিশা এক ভোলাতে অবস্থিত। ঠিক আছে, যদি অর্থনৈতিক সমীক্ষা না লেখা থাকে, হ্যাঁ 29 30 একসাথেই থাকে, তখন আবার দেখাবেন কয়টা, তখন দেখাবেন গ্যাস ক্ষেত্র হচ্ছে 30টি। সর্বশেষ হচ্ছে তারকা, তারতাপাড়া, তারতাপাড়া গ্যাস ক্ষেত্র মাদারগঞ্জ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা জামালপুরে, জামালপুরে। এটা অর্থনৈতিক সমীক্ষা 2025-এ উল্লেখ থাকবে, এখন 25 সম্পূর্ণভাবে প্রকাশিত হয় নাই। সুতরাং যদি লেখা অর্থনৈতিক সমীক্ষা 2024, তাহলে অবশ্যই দেখাবেন ইলিশা এক 29, নাহলে 30। ওকে, স্বাস্থ্য চিকিৎসার এই তথ্যগুলো আপনি একটু জানেন, যেহেতু বুঝতেছেন হ্যাঁ হেলথ ক্যাডারের পরীক্ষা, ঠিক আছে, বিশেষ পরীক্ষা, তো ওগুলো জানতে হবে। চীন সরকারের উপহারে হ্যাঁ নীলফামারীতে কি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হয়। Okay, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিচেরটা, চিকিৎসা সেবায় জিপি ক্লিনিক। রাজধানী ঢাকায় যারা বসবাস করবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য 100টির বেশি জিপি ক্লিনিক খোলার হ্যাঁ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী প্ল্যানিং সরকার। আর 1লা মার্চ 2025-এ এই বিষয়ে ঢাকা মেডিকেল হ্যাঁ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এটার কাজ শুরু হয়। তবে সুখী, এটা খুবই 3 স্টার একটা জিনিস, এটা জেনে যাবেন। প্রথম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি, সুখী। ওকে, আর দেশে প্রথমবারের মতো ব্যাট রিওভাইরাস নামে এই পাওয়া যায় 25 সালে। ওকে ফাইন। আর দেশের প্রথম হ্যাঁ হিউম্যান নিউমন হ্যাঁ মেটা নিউমো ভাইরাস HMPV আক্রান্ত হয়ে মারা যায় কে, সঞ্জয় ডাক্তার। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এই যে ইপিআই তথ্যটা, এটা অবশ্যই দেখে যাবেন। দেশে ইপিআই কর্মসূচি আওতায় মোট কর্মসূচি হচ্ছে 12টি রোগের বিরুদ্ধে 11টি। ঠিক আছে, 11টি কর্মসূচি, 10টি না, এটা 11টি। ওকে, এটা মনে রাখেন। সেপ্টেম্বর 2023 সালে হ্যাঁ 23-এ গিয়ে দেশে যে সরকারি হাসপাতালে প্রথম টেস্ট বেবি জন্ম হয়, এটা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওকে, এই তথ্যগুলো একটু দেখেন। দেন পরিবহন যোগাযোগের গুরুত্বপূর্ণ তথ্য, খালি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে, জাস্ট এক নজর দেখবেন। ওকে, প্রথমটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেশে প্রথমবারের মতো যে ফেরি চালু হয়েছে সমুদ্রে, সমুদ্রে ফেরি পার পার, এটা কল্পনা করা যায় না। আমরা নদীতে ফেরি পারের কথা শুনছি, বাট সমুদ্রে হ্যাঁ এটা হয়েছে। এই সরকার এটা করে 24 মার্চ 2025 চট্টগ্রাম আর সন্দ্বীপ রুটে। আগে এখানে একটা মাত্র হ্যাঁ জাহাজ ছিল, সকাল 10টা বাজে ছাড়তো। আমি এখানে গিয়েছিলাম একবার আমার আগের প্রতিষ্ঠানে অডিট করতে। তারপরে হচ্ছে বা আপনাকে দিয়ে কি জানি বলে স্পিড বোট দিয়ে যাওয়া লাগতো, সেটা খুবই রিস্কি। এখন এখানে নিয়মিত ফেরির ব্যবস্থা করা হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে। ওকে, দেন চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ করবে কোন সংস্থা, ঋণ দিবে, এটা দিবে ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, আর এই যে ফেরি যে চালু হয়েছে, ফেরিটার নাম হচ্ছে কপোতাক্ষ। হ্যাঁ, এই তথ্যটা আলাদা করে দেওয়া আছে, মনে রাখেন কপোতাক্ষ ফেরিটার নাম। হ্যাঁ, ওকে, এই তেল সেতু গুলো দেখেন। দেন হচ্ছে বিমানবন্দর। ওকে, এই কয়টা তথ্য দুইটা দেখলেই এনাফ এই পৃষ্ঠার। তারপরে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো হচ্ছে দেন সাজে লাগবে না। একটা স্থলবন্দর কয়টা এটা জানিয়ে 25টি, 25তম স্থলবন্দর মুজিবনগর স্থলবন্দর। ওকে, 25টা স্থলবন্দর, এটা জানলেই হবে। বর্তমানে এখান থেকে আর কিচ্ছু দরকার নাই, শেষ। এরপরে চলে যাই আমরা পরের ইতে, খুবই 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 গুরুত্বপূর্ণ স্বাধীনতা পুরস্কার 2025। স্বাধীনতা পুরস্কার আর 21 পদক কে পেয়েছে না পেয়েছে এগুলো না জেনে অবশ্যই পরীক্ষা হলে হ্যাঁ জানেন না, হ্যাঁ এও জানিয়ে যান। ঠিক আছে, স্বাধীনতা পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে, 1976 সালে। ওকে, কি জানি এখানে 21 পদকের এই তথ্যটা আসলে কেন, এটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। স্বাধীনতা পুরস্কারের জায়গায় 21 পদকটা চলে আসছে। হ্যাঁ, সরি, এটা স্বাধীন 21 পদক। এটা 21 পদক আছে, এটা 21 পদক। স্বাধীনতা পুরস্কার আমাদের জানতে হবে, দাঁড়ান আগে 21 পদকটা বলে নিই। 21 পদক 2025। ওকে, 21 পদক কারা পাইছে এটা খুবই গুরুত্বপূর্ণ। 18 ফেব্রুয়ারি এটা দেওয়া হয়। আর 17 জন ব্যক্তি, মনে রাখেন একটা দল এই পুরস্কারটা পেয়েছে। ঠিক আছে, এখন দল কোনটা, বাংলাদেশ নারী ফুটবল দল, যারা গতকালকে হ্যাঁ এশিয়া কাপে কোয়ালিফাই করলো। ওনার তথ্যটা জানবেন। দেন সাংবাদিকতার মানবাধিকারে কে কে পেয়েছে, হ্যাঁ মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, ওনার তথ্যটা অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে, দেন হচ্ছে হেলাল হাফিজ হ্যাঁ ভাষা সাহিত্যে পেয়েছে। আর হচ্ছে শহীদুল জলিল ভাষা সাহিত্যে পেয়েছে। এদেরটা জানবেন। হ্যাঁ, যে জিনিসটা আসবেই সেটা হচ্ছে মেহেদী হাসান খানের অভ্র কিবোর্ড বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে। হ্যাঁ, মেহেদী হাসান খান ওনার 3 জন সহযোগীর সঙ্গে প্রথমে ওনাকে একা দেওয়া হয়েছিল, বলছে না অভ্র বাণীতে আমি একা কাজ করি নাই, আমার সঙ্গে আমার বন্ধুরাও কাজ করেছে। ঠিক আছে, এই 3 জন মিলে হ্যাঁ উনি এই পুরস্কারটা গ্রহণ করে 21 পদক। ওকে,
স্বাধীনতা পুরস্কারটা কি কোনো কারণে মিস গেল? আচ্ছা দাঁড়ান, এটা আমি দেখাচ্ছি ভাবে। এখন জনশুমারি, হ্যাঁ, সম্পর্কে আমরা জানি। তার স্বাধীনতা পদকটা একটু বলি, আমি মুখে বলি দিই আপনাদের স্বাধীনতা পদক সম্পর্কে। যে কয়টা বলবো, যদি থাকেন এখন আপনারা লিখে ফেলেন জিনিসটা। ওকে, কার কারটা জানবেন? আপনাদের কাছে যদি সাম্প্রতিক ডাইজেস্ট বইটাও থাকে, হ্যাঁ, যেটা সাম্প্রতিক হাইলাইটস, এইটা থাকলেও আপনারা জিনিসগুলা দেখতে পারেন। জাস্ট স্বাধীনতা পুরস্কার 2025, যে তথ্যগুলো আপনাদের লাগবে আমি এটা লিখে দিচ্ছি একটা নতুন একটা স্লাইড নিয়ে। ওকে, স্লাইড। স্বাধীনতা পুরস্কার, এডমিট করবে না কেন, পুরস্কার 2025। ওকে, প্রথমে যেটা যেটা জানবেন হচ্ছে এক, ওকে, সাহিত্যে কে পায়? সাহিত্যে গুরুত্বপূর্ণ আল মাহমুদ, আল মাহমুদ। ওকে, ওনারটা আপনাকে জেনে যেতেই হবে, আসবে প্রশ্ন। সবগুলি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওনারটা অনেক গুরুত্বপূর্ণ। দুই, আমাদের আবরার ফাহাদ, ঠিক আছে, উনি কি প্রতিবাদী তরুণ, প্রতিবাদী তরুণ এই ক্যাটাগরিতে পেয়েছে, প্রতিবাদী তরুণ। মরণোত্তর, সবাই মরণোত্তর খালি একজন বাদে, আবরার ফাহাদ। ওকে, ঠিক আছে, আবরার ফাহাদ। তিন, যেটা জানবেনই এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি, সংস্কৃতিতে পেয়েছে হচ্ছে কে? আজম খান, যার আসল নাম হচ্ছে, আসল নাম হচ্ছে মোহাম্মদ, ওকে, মাহবুবুল হক খান, মাহবুবুল হক খান, ওরফে, ওরফে আজম খান। ওকে, ঠিক আছে, এই চারজনেরটা, তিনজনেরটা অবশ্যই জানবেন, আর বাকিগুলো আমি একটু মুখে বলছি। ঠিক আছে, জামাল নজরুল ইসলাম, বিজ্ঞান আর প্রযুক্তিতে, ঠিক আছে, বিজ্ঞান আর প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম পায়। ওনার হচ্ছে দ্য আলটিমেট ফেথ অফ ইউনিভার্স বইটা, আহ, খুবই বিখ্যাত একটা গবেষণামূলক বই, হ্যাঁ, স্যারের এই বইটা, এটা সম্পর্কে একটু জানেন। দেন নভেরা আহমেদ, ভাস্কর, হ্যাঁ, সংস্কৃতিতে পেয়েছে, ভাস্কর নভেরা আহমেদ। আর হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ, হ্যাঁ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, উনি সমাজসেবাতে পেয়েছে। ঠিক আছে, আর বদরুদ্দিন ওমরেরটা স্টার, ঠিক আছে, উনি শিক্ষা আর গবেষণাতে পেয়েছে, একমাত্র জীবিত ব্যক্তি, বাকি সব মরণোত্তর। শিক্ষা ও গবেষণায় পেয়েছে, গবেষণায় বদরুদ্দিন ওমর। ঠিক আছে, এগুলো একটু আপনারা মনে রেখেন, সবগুলো বললাম, লিখে দিলাম। এবার জনশুমারি, জনশুমারি থেকে এত ডিটেল জানার দরকার নেই, হ্যাঁ, 2022 সালে ঘটেছে, মোটামুটি যেই সব তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, ষষ্ঠ আদমশুমারির নাম দেওয়া হয় জনশুমারি ও গৃহগণনা 2022। ঠিক আছে, 15 থেকে 21 জুন 2022 সালে, হ্যাঁ, এটার তথ্য নেওয়া শুরু হয়। ঠিক আছে, এটাই ছিল সর্বপ্রথম ইমেজ, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ডিজিটাল জনশুমারি। ওকে না, আর নাসা এখানে কি হেল্প করেছিল? নাসা, ঠিক আছে, নাসা এটার কারিগরি সহায়তা প্রদান করে। আর প্রথমবারের মতো প্রবাসীদের, হ্যাঁ, এটা এখানে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, এবার যে যে তথ্যগুলো জানবেন, সময়টা জানেন, 15 থেকে 21 জুন 2022 সালে হয়েছে। প্রতিবেদন প্রকাশ করা হয় 27 জুলাই 2022। আর গণনাকৃত জনসংখ্যা 16 লক্ষ 51, 16,51,58,616 জন। ঠিক আছে, পুরুষ এতজন, মেয়ে লাইনে এতজন পাওয়া যায়, আলাদাভাবে জানার দরকার নাই, খালি দেখেন একবার। জনসংখ্যা বৃদ্ধির হারটা দেখেন 1.22%, জনসংখ্যা 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর এইটার
এই বাম সাইডের তথ্য জানা থেকে গুরুত্বপূর্ণ ডান সাইডের তথ্য জানা। ঠিক আছে, এটা জনসংখ্যা কত, সমন্বিত জনসংখ্যা হয়েছে 16,98,28,911 জন। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি হার 1.12%, আর জনসংখ্যা ঘনত্ব সেমি আছে। হ্যাঁ, চূড়ান্ত রিপোর্টে 1119 জন, আর সাক্ষরতার হার 74.80%। যদি বলে জনশুমারি ও গৃহ গণনা অনুসারে সাক্ষরতার হার কত, তখন এটা দেখবেন, নাহলে অবশ্যই আপনারা অর্থনৈতিক সমীক্ষা 2024 এটা দেখে আসবেন। ওকে, এখানে আরো কিছু তথ্য আছে, এগুলো একটু দেখেন এক নজর। একটু খালি ক্ষুদ্র নিগোষ্ঠী এটা একটু জেনে নেন। সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে চট্টগ্রাম জেলাতে, এটা এখন সবচেয়ে কম যেটা বাস করে সেটা পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে এখন বরিশাল জেলাতে সবচেয়ে কম ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে। কিন্তু আগে ছিল কি জানেন, পূর্বে ছিল খুলনা, খুলনা বিভাগ সবচেয়ে কম ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করতো। ঠিক আছে, ওকে। আর বসবাস সর্বাধিক ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে আপনার চাকমা, সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে আপনার কোনটা, আগে ছিল সাঁওতাল, এখন হচ্ছে মারমা দ্বিতীয়। ওকে, এই জিনিসগুলো একটু দেখেন। ডান। তারপরে এইটা একটু একবার চোখ বুলাইন। এখন অর্থনৈতিক সমীক্ষাটা দেখেন 2024। জনসংখ্যা 17,10,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী মহিলা ইস্টু পুরুষ, মহিলা বেশি 100:96.3। জনসংখ্যা বৃদ্ধির হার খুবই গুরুত্বপূর্ণ 1.33%। জনসংখ্যা ঘনত্ব অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1171 জন। আমরা মাত্র দেখে আসলাম জনশুমারি অনুযায়ী 1119 জন, আর অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কতজন, 1171 জন। মাথা পিছু আয় 2700, হ্যাঁ, 84 মার্কিন ডলার। এখন এটাকে অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী 2820 মার্কিন ডলার। ওকে, সুতরাং এখন অর্থনীতি যদি আসে, আমাদের কত, হ্যাঁ, জন মানে মাথা পিছু আয় কত, কোনো কিছু যদি লেখা না থাকে অর্থনৈতিক সমীক্ষা টমীক্ষা, তাহলে অবশ্যই 2820 এইটা আপনারা লেখা আসবেন, দাগায় আসবেন 2820 ইউএসডি। আমি এখানে সাইডে আবার লেখা দিই 2820 ইউএসডি। ওকে, মাথা পিছু জিডিপি 2675। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। ওকে, ঠিক আছে, 2675। আর 25 অনুযায়ী 2671 মাথার কিছু জিডিপি। ওকে, জিডিপি মনে রাখেন, একটু চেঞ্জ হয়েছে এটা। ওকে, প্রবৃদ্ধি হচ্ছে 5.82%। হ্যাঁ, জিডিপি প্রবৃদ্ধি 5.82%। এটা এখন আবার অর্থনৈতিক সময় 2025 হচ্ছে 3.27%। মনে রাখেন এই দুইটা কত, 3.27 অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী। মুদ্রাস্ফীতি, হ্যাঁ, 9.74 ছিল তখন, এখন বর্তমানে কমে গেছে সেটা, এটা একটা গুড নিউজ, 6.5%। সাক্ষরতার হার 77.9, এটা অর্থনৈতিক সমীক্ষা 25 এখনো আসেই নাই, তো 24-এরটাই ফাইনাল 77.9%। দারিদ্র্যের হার 18.7। হ্যাঁ, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। আয়ুষ্কাল 72.3। হ্যাঁ, মহিলা প্রজনন হার 2.17%। স্থূল জন্ম হার 19.4। মৃত্যু হার 6.1 জন প্রতি 1,000 জনের। শিশু ও, শিশু মৃত্যু হার প্রতি হাজারে 27 জন। সুপেয় পানি গ্রহণ করতে পারে 58.2%। স্বাস্থ্যসম্মত পায়খানা 93.63%। ওকে, এবার জাতীয় বাজেট, গুরুত্বপূর্ণ তথ্যগুলো খালি দেখে যাবেন, এর বাইরে কিছু দেখা দরকার নেই। হ্যাঁ, বাজেট, ভাষণ টাষণ এত কিছু পড়ার কোনো সময় সময় নেই, এগুলো নষ্ট করবেন না। বাজেট সম্পর্কে বলা হয়েছে 87 নম্বর অনুসারে বার্ষিক আর্থিক বিবৃতি নামে, কিন্তু পুরা বাজেটের ঘটনাটা উল্লেখ আছে 87-1 নং অনুচ্ছেদে। যদি বলে বাজেট কোথায় আছে, 87-1 দাগাবেন, যদি অপশন থাকে তাহলে 87 দাগাই চলবে। ওকে, এটা হচ্ছে 54তম বাজেট, যদি অন্তর্বর্তীকালীন, হ্যাঁ, বাজেট ধরা হয় 96-97 একটা হয়েছিল সেশনে, তাহলে হবে 55তম। আর বাজেট আকার 7,90,000 কোটি টাকা, যেটা জিডিপির 12.70%। ওকে, এই তথ্যটা লাগবে। দেন হচ্ছে বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.5%, মূল্যস্ফীতি 6.5%। দেখছেন, 6.5 অর্থনৈতিক সমীক্ষা 2025 যেটা। এডিপি খুবই 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 গুরুত্বপূর্ণ, 2,30,000 কোটি টাকা। ওকে, সবচেয়ে বেশি কি কি এগুলো দেখেন, পরিবহন যোগাযোগ হ্যান। ওকে, কর আয় সীমা। এইবার এই তথ্যটা দেখেন, নিচে পিন টেস্টে দেওয়া আছে। জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ 405,20,00,000 টাকা, 405,20,00,000 টাকা। এবার বাজেট বক্তৃতার গুরুত্বপূর্ণ কয়েকটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন, কবে বাজেটটা পাস হয়েছে, কবে কি হয়েছে। এর মধ্যে একটা জিনিস দেখাই দিই, এটা প্রশ্নে আসবেই। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কত, 95,908 কোটি টাকা। ঠিক আছে, ওকে। আর স্লোগানটা একটু দেখে নিন, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়। আর কে দিয়েছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, এটা আমরা সবাই জানি।
ওকে। সংস্থাগুলো প্রধান যেটা জানবেন, প্রধান বিচারপতি নামটা জানেন, সৈয়দ রেফাত আহমেদ 25তম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্যই জানবেন, আহসানিজ মঞ্জুর 13তম। ওকে। বিপিএসসি চেয়ারম্যান, পিএসসি পরীক্ষা দিয়ে যাচ্ছেন, ডক্টর মোবাশ্বের মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। ওকে, ওনারটা জানবেন। অ্যাটর্নি জেনারেল 3 স্টার মোহাম্মদ আসাদুজ্জামান 17তম। সেনাপ্রধান আমরা সবাই জানি, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, উনি 18তম সেনাপ্রধান। ওকে। দেন দ্রুত একটা একটু জানেন, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আর আরো ভালো করে জানবেন, এটাও 3 স্টার। হ্যাঁ, এখন প্রধান নির্বাচন কমিশনারকে এ এম নাসিরউদ্দিন, উনি 14তম প্রধান নির্বাচন কমিশনার। এই কয়েকটা দেখলে এনাফ, আর দরকার নেই। এবার খেলাধুলা বাংলাদেশ। ওকে, খেলাধুলা বাংলাদেশ ভালোই করতেছে, ফুটবল বিশেষ করে। ক্রিকেটের অবস্থা তো ভালো না এখন। ক্রিকেটের একটা জিনিস আপনি অবশ্যই জানা যাবেন, বিপিএল 11তম বিপিএল এর মাস্কটের নামটা ডানা 36। হ্যাঁ, একটা ওই যে আবু সাইদ, শহীদ আবু সাইদের অববে তৈরি একটা পাখির ডানা। ঠিক আছে, 36টা ডানা। হ্যাঁ, এটা দিয়ে নেন, ডানা 36 ওটার নাম। চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। হ্যাঁ, এগুলো একটা দরকার নেই, আসবে না, যেটা আসবে দেখেন। হ্যাঁ, ওটা হচ্ছে এই যে টি-20 এসে তৃতীয় বলে হিসেবে 7 উইকেট নেন তাসকিন আহমেদ। হ্যাঁ, তাসকিন শুধু এই 7 উইকেট নিয়ে থামে নাই, উনি উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিল। সুতরাং উইজডেনের, হ্যাঁ, এই হল অফ ফ্রেমে দুইজনের নাম আছে, দুইজন কি তিনজনের নাম আছে, এর মধ্যে তাসকিন অন্যতম। ঠিক আছে। দেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে আম্পায়ারিং করেন, হ্যাঁ, সারিথা জাকির জেসি। ঠিক আছে, এটা দেন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আউয়াল, খুবই গুরুত্বপূর্ণ, উনি বাংলাদেশের ফুটবলে একটা আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ, অনেক চেঞ্জ আছে, এটা জানেন। ওকে, তারপরে হচ্ছে ফিক্রম, এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। দেখেন, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট প্রথম বাংলাদেশী নারী ক্রিকেট হিসেবে দ্রুততম সেঞ্চুরি করে কে? নিগা সুলতানা জ্যোতি, 78টা বলে। আর প্রথম নারী হিসেবে টি-20-তে 100 উইকেটে মাইলফলক পায় নাহিদা আক্তার। আর বিসিবির বর্তমান সভাপতি, খুবই গুরুত্বপূর্ণ এটা, 18তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওকে। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক এলিট প্যানেলের, এটা একটা পুরনো তথ্য তবু আসতে পারে, হ্যাঁ, শরফুদ্দৌলা ইবনে শহীদ। ঠিক আছে। এবার দেখেন এই যে তথ্যটা কত গুরুত্বপূর্ণ, বলে শেষ করতে পারবো না। কারণ কি, ভারতকে হারায় আমরা অনূর্ধ্ব 19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছি 2024 সালে, টানা দ্বিতীয়বারের মতো। হ্যাঁ, ভারতকে 59 রানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। খেলা কোথায় হয়েছিল? দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। আর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামি। আর সেরা খেলোয়াড় আর উইকেট শিকারী ছিল ইকবাল হোসেন ইমন, 13টা উইকেট পেয়েছিল। ওকে, এগুলো দরকার নেই একটা, খালি যে এই সূর্যকৃষ্ণ চাকমার এই তথ্যটা একটু জেনে যান। হ্যাঁ, উনি প্রথম স্বর্ণ পদক পেয়েছিল বক্সিং এ। ওকে। এরপরে দেখেন সাফ, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি, বাংলাদেশ, হ্যাঁ, এখানে আবার চ্যাম্পিয়ন হয়েছে, সপ্তম আয়োজনে চ্যাম্পিয়ন 2 বছর পর পর হয়। নেপাল এটা হয়েছে, নেপালকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সাফ, হ্যাঁ, মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হয়েছিল ঋতুপর্ণা চাকমা, যে গতকালকেও 2টা গোল দিয়েছিল। হ্যাঁ, মায়ানমারের বিপক্ষে খুব ভালো খেলতেছে। ওকে, এখন হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে না জানি না, পরীক্ষা হলে গেলে একটু ডিসকাসে তো জানা যায়। হ্যাঁ, উনি হচ্ছে বাংলাদেশের এখন সেন্সেশন, ফুটবল সেন্সেশন। ঠিক আছে, ওনার জন্ম হয়েছিল যুক্তরাজ্যের লেস্টারে, ওনার মা বাংলাদেশী। ঠিক আছে। আর বাবা ছিল গায়ানার। ফুটবলে বেড়ে ওঠা লেস্টার সিটিতে। উনি প্রথমে লেস্টার সিটি দিয়েই আমাদের লাইমলাইটে আসে। ঠিক আছে, দেন এরপরে শেফিল্ড ইউনাইটেড যোগদান করে। গত সেশন মানে 24-25 মৌসুমে উনি শেফিল্ড ইউনাইটেডে খেলে। আবার উনি নতুন করে 2025-26 মৌসুমে লেস্টার সিটিতে যোগদান করে। আর উনি বর্তমানে কয়েকদিন আগে লেস্টার সিটির ক্যাপ্টেন বা অধিনায়ক নির্বাচিত হন। ঠিক আছে। ওকে। আর উনি অনুমোদন পান 19 ডিসেম্বর। এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট হলো এটা, 25 মার্চ 2025 সালে ভারতের বিপক্ষে, হ্যাঁ, এশিয়ান কাপ বাছাই পর্বে উনি অংশগ্রহণ করেন। 1-1 গোলে ড্র হয় ম্যাচটা। ঠিক আছে, আর উনি আমাদের সবচেয়ে দামি খেলোয়াড়। হ্যাঁ, আমাদের ছেড়ে গেলেন যারা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা, হেলাল হাফিজ। ঠিক আছে, এম শফিউল্লাহ আর হেলাল হাফিজ। হেলাল হাফিজটা অবশ্যই জানেন। ঠিক আছে। হেলাল হাফিজ যত কবিতা আছে পড়েন, বাংলা সাহিত্যে চলে আসতে পারে, বেদনাকে বলেছি কেদো না, হ্যাঁ, যে জলে আগুন জ্বলে, গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, এইগুলো দেখেন। ওকে। দেন এক নজরে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দেখাই দিব। হ্যাঁ, যদি আমাদের হাইলাইটস বই থাকে সেগুলো দেখেন। হ্যাঁ, না, এটাই। ওকে। দেন বর্তমান দেশে নদ নদীর জন্য, নদ নদীর সংখ্যা কয়টা? 1415টি। 1415টি। ওকে, দীর্ঘতম নদী পদ্মা। আর ক্ষুদ্রতম নদী বালেশ্বর, শেরপুরে অবস্থিত বালেশ্বর। শেরপুরে অবস্থিত বালেশ্বর। ওকে। আগে ছিল দীর্ঘতম, প্রশস্ততম সবকিছু ছিল মেঘনা। আর ক্ষুদ্রতম ছিল গাংনী, এখন হচ্ছে বালেশ্বর। ঠিক আছে, এটা বাংলাদেশ নদী উন্নয়ন বোর্ডেরই। ওকে। আর শোভাযাত্রা, বঙ্গ শোভাযাত্রা নামটা যে পাল্টে গেছে, এটার নাম কি?
হ্যাঁ, এটা হচ্ছে আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এটা মনে রাখেন। ঠিক আছে, আর এটার প্রতিপাদ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ওকে, 7 এপ্রিল 2025 বাংলাদেশ পাসপোর্টে এটা কি এক্সেপ্ট ইসরায়েল, এক্সেপ্ট ইসরায়েল ব্যতীত, ইসরায়েল, ইসরায়েল, ওকে, ইসরায়েল ব্যতীত শব্দটা পুনরায় ফিরে আসে। ওকে, বাংলা ডোমেন ইমেল চালু হয় প্রথমবার বাংলা ডোমেন ডট বাংলা ডট বান ডট PAN, ওকে, চালু হয় 15 এপ্রিল 2025। এরপরে এই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এইটা। হ্যাঁ, নারীদের নিরাপত্তার জন্য চালু হয় হেল্প, HELP। হ্যাঁ, নিরাপত্তা অ্যাপ, ঠিক আছে, এই লেখাটা, হ্যাঁ বোঝা যাচ্ছে না, HELP হবে নিরাপত্তা অ্যাপ, এটা দেখেন তথ্যটা। তারপরে হচ্ছে সিদ্ধান্তের মধ্যে আপিল নারী, এই যে জুলাই স্মৃতি উদ্যানের তথ্যটা দেখবেন আপনারা অবশ্যই। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেখে যাবেন। 13ই মার্চ 2025 ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে গাম্বিয়ার সঙ্গে, এর মাধ্যমে 30টা হয়। পূর্ব তিমুর করে যায়, এরপরে গাম্বিয়া 30তম দেশ হিসেবে করে। মোট 30টা দেশে আমরা ভিসা অব্যাহতি চুক্তি আছে পাসপোর্টে। আবার মৌভাষার, হ্যাঁ মৌভাষা চলচ্চিত্র দেখেন, হ্যাঁ ক্লোবংলা, বাংলা কি কুসুম, ঠিক আছে, একটু জানলেই হবো। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল হয় 18 ফেব্রুয়ারি 2025। এখন আমাদের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? 500 জন। এটা এখন 500 জন হয়েছে। ওকে, হচ্ছে এইখানে কিছু জানতে হবে একটা তথ্যই, শহীদ সেনা দিবস। হ্যাঁ, বিডিআর বিদ্রোহ হয়েছিল যেদিন, হ্যাঁ বিডিআর হত্যাকাণ্ড, ওই দিনটাই হচ্ছে 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস, এটা আসবে, মাথায় রাখেন। হ্যাঁ, দেন হচ্ছে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ, সেকেন্ড হয়েছে সিরিয়া। ঠিক আছে, এটা কোন পত্রিকা দিয়েছে? হ্যাঁ, আমরা একবার জেনে এসেছি, আবার জানি, ইকোনমিস্ট। ওকে, আর 14 এপ্রিল বাংলা নববর্ষ, এটা ইম্পর্টেন্ট, নিচেরটা কাজী নজরুল ইসলামের, হ্যাঁ কই পাওয়ার, এটা আমরা ডিটেলে জানলাম। 4 মে, 15 ডিসেম্বর আর 24 ডিসেম্বর, 3টা দিন জানতে হবে। কবে দেওয়া হয়েছে? 4 মে 1972, প্রজ্ঞাপন 15 ডিসেম্বর, আর গেজেট হচ্ছে 24 ডিসেম্বর। আর দেশের প্রথম এআই বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটিতে চালু হয়েছে, এআই ডিগ্রি। ওকে, তারপরে হচ্ছে এটার দরকার নাই, এই হিন্দু, আগরতলা, এগুলো কিছু লাগবে না। করাচি, এটা তো জানেন, 13ই নভেম্বর, ওকে 2024 পাকিস্তানের সঙ্গে সরাসরি পণ্যবাহী কন্টেনার যায় প্রথমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ঠিক আছে, পানামার পতাকাবাহী জাহাজটির নাম ছিল ওয়ান জিয়াং ফাহাজান। ঠিক আছে, এটা একটু জানেন। আর স্বাধীনতা পর প্রথমবারের মতো করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ প্রবেশ করে 15 নভেম্বর 2024 তারিখে। ওকে, ওকে, হুম, এখানে দেখেন, প্রথম স্মার্ট উপজেলা শিবচর, বর্তমানে দেশে 60টি দেশে বাংলাদেশের 84 মিশন আছে, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, প্রথম ক্লাউড ভিত্তিক ডাটা সেন্টার মেঘনা ক্লাউড গাজীপুরে কালিয়াকৈরে। ওকে, KNF আমরা জানি চট্টগ্রামে কুকিচিন। হ্যাঁ, ন্যাশনাল ফ্রন্ট যেটা সশস্ত্র বাহিনী, মিজোরাম হিয়ার। ওকে, দেন 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, এটা ডাক্তার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু জেনে, দেন বৃহত্তর রবার্ট ড্যাম আর ফাইলেরিয়া হাসপাতাল অবস্থিত কোথায়, এটা জেনে নেবেন, নীলফামারীতে। এনাফ, আর দরকার নাই। এই যে তথ্যগুলো বললাম, একটু কি দেখা যান, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই, কারণ আমাদের সময় নেই। হ্যাঁ, কিন্তু যদি আমি কোনো তথ্য আমাদের গ্রুপে দেই, হুম, জেনেসিস বিসিএস ক্যারিয়ার গ্রুপে, সেটা একটু দেখেন, কারণ একটা ডাউট আছে, সেটা হচ্ছে 39তম বিসিএস এর কোশ্চেনটা নাকি, হ্যাঁ মানে 1 সপ্তাহের মধ্যে, মানে পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে করা হয়েছিল। তো এই সপ্তাহে যে তথ্য ছিল, কোনো গুরুত্বপূর্ণ তথ্য, সেটা অনেকে প্রশ্ন দিয়েছিল। এরকম যদি ঘটনা এবার 48 করে, এর প্রস্তুতি হিসেবে আমি যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিই গ্রুপে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এই তো আমাদের ক্লাস সমাপ্ত হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কয়টি দিন সুস্থ থাকুন আর নিজের মতো করে চেষ্টা করে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।